তারিক হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন আর ছোট দুইটা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বন্দরনগরী চট্টগ্রাম শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন সবজি ব্যবসায়ী। আমাদের গ্রামীণ বাজারে আমার বাবার অনেক বড় একটা সবজির দোকান আছে এবং এই সবজির দোকান চালিয়ে আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা আমাদের পরিবারটাকে চালাচ্ছে। ছোটবেলা থেকে আসলে আমাদের পরিবারে তেমন কোনো অভাব অনটন ছিল না, আবার অত বেশি সুখ আর শান্তিও ছিল না। মোটামুটি মধ্যবিত্তভাবে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকেই শুরু করি। আমি যখন স্কুলে পড়াশোনা করি তখনকার আগ থেকে আমাদের গ্রামে একটা কথা অনেক বেশি প্রচলিত আছে। বিষয়টা হচ্ছে ঠিক এরকম, আমাদের গ্রামের পাশেই হচ্ছে অনেক বড় একটা দিঘি আছে। আমাদের গ্রামের পাশে বলতে আমাদের গ্রামের মধ্যেই পড়ছে অনেক বড় একটা দিঘি আছে, যেই দিঘির নাম হচ্ছে মায়া দিঘি। এবং মায়া দিঘি আমাদের এলাকার সবার কাছে অনেক পরিচিত একটা দিঘি। মানুষ যখন কোনো বিপদে পড়ে, কোনো অসুস্থ হয় বা কোনো সমস্যার সম্মুখীন হয়, ঠিক তখনই মায়া দিঘির শরণাপন্ন হয়। মায়া দিঘির পানিতে গোসল করলে শরীরের রোগ থেকে মানুষ মুক্তি পায় এবং মায়া দিঘির পানি যদি বাড়ির মধ্যে, ঘরের মধ্যে ছিটিয়ে দেওয়া হয়, তাহলে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। এবং এও আমি শুনেছিলাম, মানুষের অনেক বড় বড় রোগ যেটা পেটে বাসা বেঁধেছে, ওই বড় রোগও ভালো হয়ে যায় যদি মায়া দিঘি থেকে 1 গ্লাস পানি পান করা যায়। মায়া দিঘির পানি একেবারে স্বচ্ছ, পরিষ্কার, খুব সুন্দর দেখতে ছিল। মায়া দিঘির পাড়েই একটা মন্দির ছিল। মূলত ঘটনাগুলো ওই মন্দিরটা ঘিরেই। আমি ছোটবেলা থেকে মানুষের মুখে মুখে শুনে আসছিলাম, ওই মন্দিরের সামনে মন্দিরের যে ঘাটটা ছিল সেটা মায়া দিঘিতেই ছিল। তো অনেকেই বলে এই মন্দিরের ঘাট দিয়ে নামলেই নাকি মায়া দিঘির মধ্যে অনেক স্বর্ণগয়না পাওয়া যায়। এটা আমি আমার দাদির মুখে শুনেছিলাম। আমার দাদিও আমাকে বলেছিল যে মায়া দিঘিতে নাকি মন্দিরের সামনের জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণের স্বর্ণ গয়না পাওয়া যায় এবং অনেকেই এরকম গয়নাগাটি পেয়েছে। এরকম অনেকের মুখে এরকম অনেক কথাবার্তাই শুনেছিলাম। আমার দাদি বলে এরকমও হয়েছে যে মানুষটাকে ওখানে স্বর্ণের কলসিও পাইছে এবং স্বর্ণের লাঠি পাইছে, স্বর্ণের মূর্তি পাইছে, এরকম অনেক কিছু নাকি মানুষ পাইছে। এই জন্য আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের ওই মায়া দিঘির মন্দিরের সামনের ঘাটের মধ্যে বেশিরভাগ সময় মানুষরা ডুব দিত। আসলে বিষয়টা আমি বড় হওয়ার পরে বুঝতে পারি, তখন বুঝতে পারি না, বড় হওয়ার পরে বুঝতে পারি যে হিন্দু ধর্মের মানুষরা মন্দিরে আসার পরে যে স্নান করতো, গোসল করতো, ওই স্নান করতো যে জায়গায় দাঁড়িয়ে, ওখানে অনেকের হয়তো গয়নাগাটি, মেয়েদের হয়তো বা নারীদের হয়তো শরীর থেকে কোনো গয়নাগাটি পড়ে যেত, কেউ হয়তো 1টা 2টা পেয়েছে এবং সেখান থেকে গ্রামীণ সমাজে, গ্রামীণ লোকের মুখে মুখে ছড়িয়ে গেছে যে এই মন্দিরের সামনে মায়া দিঘির ঘাটের মধ্যেই অনেক গয়নাগাটি পাওয়া যায়। আপনি বিশ্বাস করবেন না, সকালবেলা দেখতাম দূর দূরান্ত থেকে মানুষজন আসতো এবং এসে এই মন্দিরে নামতো। মন্দিরের যে ঘাট আছে, ঘাট দিয়া মায়া দিঘিতে নামতো এবং মায়া দিঘিতে নেমে স্বর্ণ করাতো। কিন্তু কেউ আসলে এইভাবে কোনো স্বর্ণ পাইতে আমি দেখি নাই, কিন্তু মানুষের মুখে শুনে আসছি ওখানে নাকি একটা স্বর্ণের অনেক কিছু পাওয়া যায় এবং এই দিঘিতেই নাকি গুপ্তধনও লুকিয়ে আছে। এরকম করে আমার মাও আমাকে মাঝে মাঝে পাঠাইতো যে যা। আমি সত্যি কথা বলতে গেলে আমার মাও একটু লোভী প্রকৃতির মানুষ ছিল। আমার মায়ের মাঝেও অনেক বেশি লোভ কাজ করতো, যার জন্য মা আমাকে আর আমার বড় বোনকে বেশিরভাগ সময় পাঠাইতো যে যা, মায়া দিঘির সামনে গিয়ে ওই মন্দিরের সামনে গিয়ে মায়া দিঘির ঘাট দিয়ে নেমে দেখ ওখানে কোনো স্বর্ণগয়না পাওয়া যায় কিনা। অনেকে অনেক স্বর্ণগয়না পাইছে, অনেকেই পাইছে, এরকম অনেক কথাবার্তা আমার মা বলে। তা তুই আর তোর বোন মিলে যা। এই জন্য বেশিরভাগ সময় মা আমাকে আর আমার বোনকে ওই মায়া দিঘিতে পাঠাইতো এবং আমরাও মায়ের হাত থেকে বাঁচার জন্য আমরাও তখন ওখানে যাইতাম। যদিও আমরা মায়া দিঘিতে ডুব সাঁতার দিয়া মজা করতাম, এভাবে স্বর্ণগয়না কখনোই কুড়াতাম না। এরকম করতে করতে আমি মোটামুটি বড় হই এবং বড় হওয়ার পরে আমি যখন আমাদের স্কুলে ক্লাস 9-এ পড়ি, তখনই আমাদের স্কুলেরই একটা মেয়ে ক্লাস 7-এ পড়ে, যার নাম হচ্ছে মণি এবং এই মণি হচ্ছে হিন্দু একটা মেয়ে। এই মণি আমি খুব খেয়াল করে দেখতাম স্কুলে পড়া অবস্থায় ও আমাকে খুব ফলো করতো এবং আমি যখনই স্কুলে যাইতাম ও কেমন করে জানি আমার দিকে তাকিয়ে থাকতো। ও আমার বয়সের 2 বছরের ছোট হবে। ও তখন ক্লাস 7-এ পড়তো, আমি তখন ক্লাস 9-এ পড়তাম।
তো অনেকের দিকে মেয়েটা তাকায় থাকতো এবং মেয়েটাও দেখতে অনেক সুন্দর ছিল, মানে অনেক মায়াবী চেহারা ছিল। তো তাকায় থাকতো হিন্দু মেয়ে, আমি আর ওর দিকে ওভাবে তাকাইতাম না। কিন্তু আমাদের স্কুলের মধ্যেই হিন্দু মুসলিম কোনো ভাগাভাগি ছিল না, আমরা সবাই একসাথে পড়াশোনা করতাম এবং পারস্পরিক অনেক বেশি প্রেম ভালোবাসা ছিল, কারো মাঝে কাউকে নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা এরকম কোনো কিছুই ছিল না। তো ওখানে যাইতাম এবং যাওয়ার পরে এই মেয়েটা বেশিরভাগ সময় আমার দিকে স্কুলে তাকায় থাকতো। তা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই আমার বলতো, মানিক, আমাদের কাছে মনে হয় মনি তোরে পছন্দ করে, এই জন্য মনে হয় মনি তোর দিকে তাকিয়ে থাকে, মনে হয় তোর সাথে কোনো একটা সম্পর্ক তৈরি করতে চায়। তো সবসময় এগুলো বলতো, বাট আমি আসলে কোনো সময় কোনো কিছু বলতাম না। আর মনিদের বাড়িটা ছিল ওই যে মায়াদিঘির পাশে যে মন্দিরটা আছে, মন্দিরের পাশেই হচ্ছে মনিদের বাড়ি ছিল, ওখানে মনিদের বাড়ি ছিল। তো একদিন হলো কি, আমি স্কুল থেকে বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে আমার মা আমারে বলতেছে, যা ইয়ে কর, মায়াদিঘিতে ডুব দিয়ে আয় আর দেখ কোনো স্বর্ণ গয়না পাস কিনা, মা বলতেছে। এবং মা বলার পরে আমি তখন করলাম কি, বিকেলবেলা স্কুল থেকে এসে লুঙ্গি নিয়ে ওই মন্দিরের সামনে গেছি, মন্দিরের ঘাট বেয়ে মায়াদিঘিতে নেমে আমি তখন ডুব দিচ্ছিলাম এবং স্বর্ণ করাচ্ছিলাম। এরকম করতে করতে ওই মেয়েটা, মানে মনি মেয়েটা তখন ঘাটে দাঁড়া দাঁড়া হাসতেছে, মানে আমি ডুব দিচ্ছি, ডুব দেওয়ার পরে কাদামাটি তো আসতেছে এবং আসার পরে আমি তখন এরকম করে খুঁজতেছি, আবার কাদামাটিগুলো ফেলে দিচ্ছি। তো আমার ঠিক অনেকক্ষণ ধরে তাকাই ছিল এবং তাকায় থাকার পরে একটা সময় হাসতেছে, হাসতেছে দেখা আমার নিজেরও লজ্জা লাগছে। লজ্জা লাগার পরে আমি যখন ওখান থেকে উঠে যাব, মানে ওই দিকে থেকে উঠে যাব, গান দিয়ে যখন একটু একটু করে উপরের দিকে আসতেছিলাম, মেয়েটা তখন আমাকে বলে, কি ব্যাপার মানিক ভাই, স্বর্ণ পাইছেন? এমনি আমার বলে। আমি বলি, কেউ কি কোনোদিন স্বর্ণ পাইছে এখানে? এরকম কথা কি তুমি কখনো শুনছিলা? বলে, না, আপনি আর আপনার বন্ধু দেখি মাঝে মাঝে এসে এখানে স্বর্ণ করান। আমি বললাম, এটা কি শুধু আমি আর আমার বোন করি? এই এলাকার সব মানুষই তো এই কাজটা করে। শুধু আমাদের এলাকার কথা বলছি কেন, দূর দূরান্ত থেকেও মানুষরা তখন স্বর্ণগ্রহণের জন্য আসে। আর হিন্দু পাড়ার মেয়ে হয়ে তুমি তো এটা খুব ভালো করেই জানো। আমাকে বলে, হ্যাঁ জানি, আর জানি বলেই তো আপনাকে বলতেছি, আপনারা যেগুলো করতেছেন এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, এখানে কোনো স্বর্ণ গয়না কোনো কিছুই থাকে না। আপনাদের একটা কুসংস্কার, আমাদের মন্দিরের পাশে বাড়ি, তো এটা আমরা জানি না? ওই দিনের মেয়েটার সাথে আমার অনেকক্ষণ ধরে কথাবার্তা হলো এবং এরপরেও এটা আমি আমার মাকে বুঝাইতে পারি না, মানে কোনোভাবে মাকে বুঝাইতে পারি না। মা সবসময় আমাকে পাঠায়, ওখানে স্বর্ণ আছে এবং তুই মন্দিরের সামনে দিয়ে নামবি এবং নেমে তুই ওখান থেকে স্বর্ণ করে আনবি। মাকে বিশ্বাস করানো যায় না যে এখানে আসলেই কোনো স্বর্ণ গয়না নাই, এটা আমার মা বিশ্বাস করে না। এবং আলবাদ এরকম করে সময়টা কাটতে কাটতে আমি তখন ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠি এবং ক্লাস 10 উঠার পরে তখন ওই কি মেয়েটা আমাকে একদিন চিঠির মাধ্যমে প্রেমের প্রস্তাব দেয়। এই মনি মেয়েটা চিঠির মাধ্যমে প্রেমের প্রস্তাব দেয় এবং মেয়েটা দেখতে যেহেতু অনেক সুন্দর ছিল, আমিও না এই মেয়ের সাথে প্রেম করার জন্য উঠে পড়ে লাগি, মানে আমিও তার সাথে প্রেমের, মানে তাকে চিঠির উত্তরের মাধ্যমে আমিও তাকে প্রেমের সাড়া দিই বা তার সাথে আমি তখন প্রেম ভালোবাসা শুরু করি। তো মানে ও হিন্দু আমি মুসলিম এটা আমি জানতাম এবং আমি ছোট মানুষ ছিলাম, তো মাথার মধ্যে অত কিছু নাই যে ওরে আমি বিয়ে করতে পারবো না, ও এক ধর্মের মেয়ে আমি আরেক ধর্মের ছেলে, আমাদের মাঝে সম্পর্ক হবে না, মানে এইটা তখন বুঝতে পারি নাই। এবং বুঝতে না পারার পরেও এই মেয়েটার সাথে আমি তখন কন্টিনিউয়াসলি কথা বলে যাইতাম, সবসময় কথা বলতাম এবং চিঠিপত্রের মাধ্যমে দুজন দুজনের মনের কথাবার্তা পাতায় লিখে একজন আরেকজনের কাছে প্রকাশ করতাম। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার এসএসসি পরীক্ষা, যেদিন এসএসসি পরীক্ষার কিছুদিন আগে এবং আমার মা আমাকে একইভাবে সকালবেলা আমাকে পাঠাইছে যে যা মায়াদিঘি থেকে কোনো কিছু পাস কিনে দেখায়, ওই মায়ের কথা প্রত্যেক দিন তো আসেই। এবং শুধুমাত্র মায়ের মন রক্ষা করার জন্য আমি আবারও ওই মায়াদিঘিতে আসি এবং এসে আমি ডুব দিচ্ছিলাম। সেদিন হচ্ছে মনির মনে হয় একটু মায়া লাগে এবং মায়া লাগার পরে ও তখন আমারে বলে, ওখান থেকে উঠে আসো, আমি তোমার একটা জিনিস দিব। ও আমারে বলতেছে, আমি তখন বললাম, কি কি দিবা? পরে মন্দির থেকে মানে পানি থেকে উঠে আসি, উঠে আসার পরে ও আমাকে হাতের মধ্যে একটা স্বর্ণের নূপুর দেয়। মেয়েরা যে পায়ে নূপুরগুলা পায়, এটাকে আসলে নূপুর বলা চলে না, পায়েল বলা চলে, মানে আমাকে একটা স্বর্ণের পায়েল দেয়। দেওয়ার পরে আমি তখন বললাম, তাহলে স্বর্ণের মতো জগজগ করতেছে, আমি তখন বললাম, মুনি এটা কি স্বর্ণের? আমাকে বললো, হ্যাঁ এটা স্বর্ণের, এটা নিয়ে তোমার মাকে দিবা। আমি বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? এটা তুমি কি কথা বলতেছো? এরকম তোমার পায়ে স্বর্ণের একটা পায়েল আমি আমার মাকে দিব কেন? তো আপনারা তো বুঝতেই পারছেন যে স্বর্ণের পায়েল মানেই অনেক ভারী, অনেক ওজন এবং এটার মধ্যে অনেক বেশি স্বর্ণ আছে। পরে আমি বললাম যে আমি তোমার কাছ থেকে এই স্বর্ণ নিয়ে আমার মাকে আমি কেন দিব? আমি তো এটা বুঝলাম না, আমার মাকে তোমার কাছ থেকে স্বর্ণ নিয়ে কেন দিতে হবে? ও আমাকে বলে, আমার শাশুড়িকে দিবা বলছি, তুমি নিয়ে দিবা। আমি বললাম, মুনি এটা কোন ধরনের কথা? আমি তোমার কথা বুঝি না। ও আমাকে বলে, দেখো আজকে বহু বছর ধরে আমি দেখে আসছি, সেই ছোটবেলা থেকে দেখে আসছি
তুমি আর তোমার বোন, যদিও তোমার বোন এখন আর আসে না, তুমি একাই আসো, সবসময় আমাদের এই হিন্দু মন্দিরের সামনে এই ঘাটটা দিয়ে নেমে তুমি ডুব দিতে থাকো স্বর্ণের আশায়, কিন্তু কোনোদিনও কোনো স্বর্ণ পাও নাই। এবং এই যে তোমরা মুসলিম মানুষদের মনে একটা ধারণা আছে হিন্দু মন্দিরের সামনে এই ঘাট দিয়ে নামলে স্বর্ণ পাওয়া যায়, এটা না আমার খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে তোমরা আমাদের ধর্মটাকে একটু ভালোভাবে দেখো, আমাদের ধর্মের প্রতি তোমাদের একটা টান আছে। তোমাদের এই ধারণা যাতে মিথ্যে না হয়, অন্তত তুমি গিয়ে যদি এটা তোমার মায়ের হাতে দাও, তোমার মা গ্রামের সবার কাছে হেঁটে হেঁটে বলবে মন্দিরের সামনের দিঘির মধ্যে তুমি স্বর্ণ পাইছো। এবং আমাদের মন্দিরের প্রতি, আমাদের ধর্মের প্রতি তোমার ধর্মীয় মানুষের আরও বেশি মহাব্বত, বিশ্বাস বেড়ে যাবে। আমি তখন বললাম, মনি তুমি কি মনে করো এই কথা গিয়ে যদি আমি আমার মাকে বলি, আর আমার মা যখন এলাকার লোকজনকে এটা বলবে, এরপরে কি এখানে আর মানুষ জায়গা দিতে পারবা? এমনিতেই তো মানুষ জায়গা দিতে পারো না, এমনিতেই তো অনেক মানুষ আসে, সবাই ডুব দেয়, সবাই স্বর্ণ কুড়ায়। এখন যদি আমি এটা আমার মায়ের কাছে বলি, এরপরে তো এই জায়গায় আর মানুষ জায়গা দেওয়া যাবে না। দেখা যায় মানুষে মানুষে, লোকে লোকে এই জায়গা লোকালুণ্য হয়ে যাবে। আমাকে বলতেছে যে আমি যেটা বলতেছি তুমি সেটাই করো, আমি তোমাকে বলতেছি তুমি এটা নিয়ে যাও এবং নিয়ে গিয়ে তোমার মায়ের হাতে তুমি এটা দিবা, এবং পরেরটা পরে দেখা যাবে। তো ও যখন আমার সাথে এটা নিয়ে জোরাজোরি করতেছে, তর্কাতর্কি করতেছে, একটা পর্যায়ে আমি তখন এই জিনিসটা নিয়ে আসলাম। স্বর্ণের অনেক মোটা একটা পায়েল, অনেক মোটা, এবং দেখতেও জিনিসটা অনেক সুন্দর ছিল। এটা নিয়ে আসছে এবং এটা নিয়ে এসে আমি তখন এটা আমার মায়ের হাতে দিলাম। এবং মায়ের হাতে দেওয়ার পরে মা তো পুরো অবাক, মানে অবাক যে অবাক। মা আমারে বলতেছে এটা কীভাবে সম্ভব, এইটা কিভাবে সম্ভব? আমি বললাম, মা এমনি এমনি পাইছি মায়ের দিকের মধ্যে, এবং মায়ের দিকের মধ্যে খুঁজতে খুঁজতে পাওয়া গেছে, এইটা আমি বলতেছি। মা তখন করলো কি, ওই যে যেমনটি মনি বলেছিল তেমনটি আমার মা হেঁটে হেঁটে গ্রামের সবার কাছে বলতে শুরু করলো মায়ের দিকের মধ্যে আমি স্বর্ণ পাইছি। এবং এর পরের দিনই শুরু হলো এলাই কাণ্ড। একে তো নাচনে বাড়ি, তারপরে ঢোলের বাড়ি। এমনিতেই তো লোকে লোকে, মানুষে মানুষে বলে যে এটার মধ্যে স্বর্ণ পাওয়া যায়, আর তার উপরে আমার মা সাক্ষ্য স্বর্ণ পেয়ে সবার কাছে বলে দিয়েছে। এরপরে এই মন্দিরের আশেপাশে আর কোনো মানুষকে জায়গা দেওয়া যাচ্ছিল না। প্রচুর পরিমাণের মানুষ স্বর্ণকরণের জন্য মন্দিরের মধ্যে উঠে পড়ে লাগছে। এমন করতে করতে আমি তখন এসএসসি পরীক্ষা দিলাম, এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে দুর্ভাগ্যবশত আমি গণিত সাবজেক্টে এসএসসিতে ফেল করি। এর মাঝে কিন্তু মনির সাথে আমার অনেক রোমান্টিক প্রেম ভালোবাসার কথা আছে। এই কথাগুলো আমি বলতেছি না, কারণ আমার গল্পের এখন অনেক দূর বাকি আছে। এই জন্য মনির সাথে আমার অনেক রাতকে রাত, দিনকে দিন, মন্দিরের পাশে বসে, মন্দিরের সাথে বসে আমি ওর সাথে অনেক প্রেম ভালোবাসার গল্প করেছিলাম। এসএসসি পরীক্ষা দিলাম এবং দেওয়ার পরে এক সাবজেক্টে ফেল আসে, এবং তখন কিন্তু আমি মনিকে অসম্ভব রকমের ভালোবাসি, মানে অনেক ভালোবাসি, এবং মনিও আমাকে অনেক ভালোবাসে। তো মনির বাবার হচ্ছে আবার দোকান আছে আমাদের বাজারেই। আমাদের বাজারে মনির বাবার অনেক বড় মুদির দোকান আছে, মুদির সহ বিভিন্ন ধরনের মানে পণ্য সামগ্রী উনি রাখছে ওনার দোকানে, এবং উনি অনেকগুলো কোম্পানির ডিস্ট্রিবিউটরও। পরে আমাকে বললো যে ওই মনি, তখন আমি কোনো কাজ কাম পাই না, বাড়ির মধ্যে ঘুরি, আম্মা আমাকে বকাবাধ্য করে, মানে এটা ওইটা নিয়ে অনেক কথাবার্তা বলে, কাজ কাম করি না, ঘরের মধ্যে বসে বসে খাইতেছি। আমার মা একটু অন্য ধরনের একজন মহিলা ছিলেন, তো এগুলো বলতো আমার এগুলো ভালো লাগতো না। দেন আমি তখন একটা সময় মনির কাছে বললাম, মনি আমার আম্মা তো আমার এগুলো এগুলো বলে, আমার এগুলো শুনতে ভালো লাগে না, আমার কাছে কেন যেন অনেক বিরক্ত লাগে, ইচ্ছা করতেছে কোনো একটা কিছু করার জন্য। মনি আমাকে বলে, তাহলে কি আমি বাবুর সাথে কথা বলবো? তুমি কি তাহলে আমার বাবুর সাথে দেখা করবা, আমার বাবুর দোকানে চাকরি করবা? মানে বাবু বলতে ওর বাবা, ওর বাবাকেও বাবু বলে ডাকে। পরে আমি বললাম যে তোমার আব্বার দোকানে চাকরি করব, তোমার আব্বা কি তার দোকানে আমাকে কাজে নিবে? ও আমাকে বলে, নিবে না কেন, তুমি তো হিসাব নিকাশ ভালোই করতে পারো। আমি বললাম, হিসাব নিকাশ ভালো করতে পারলে কি আর গণিত সাবজেক্টে ফেল করি? ও আমাকে বলে, দূর হচ্ছাই, বাদ দাও তো, আব্বু তোমাকে অবশ্যই নিবে, নিবে না কেন? আমি আব্বুর সাথে কথাবার্তা বলে তোমাকে আমাদের দোকানে কাজের ব্যবস্থা করে দিব। এরপরে মনি তার বাবার সাথে কী কী কথা বলে, এবং একদিন মনি আমাকে বলে, আমাদের দোকানে যাও, আমাদের দোকানে যাও, গিয়ে আব্বুর সাথে কথাবার্তা বলো, আমার কথা বলো, তাহলে আব্বু তোমাকে কাজে রাখবে। তো এই কথা বলার পরে এর পরের দিনে বিকালে আমি ওই বাজারে ওর আব্বুর দোকানে গেছি। তো ওর আব্বুর আমি আগ থেকেও চিনতাম, আগ থেকেও দেখতাম কাকা কেমন আছেন, ভালো আছেন কিনা, অনেক কথাবার্তা ওনার সাথে আমার হইতো। কিন্তু ওনার দোকানে কাজ করব এরকম কোনো চিন্তা ভাবনা কখনোই আমার মাথায় ছিল না, মানে এরকম চিন্তা ভাবনা কখনোই আমার মাথায় ছিল না। পরে ওনার দোকানে গেলাম, এবং দোকানে যাওয়ার পরে উনি তখন বললো যে ঠিক আছে, সমস্যা নাই, আমার মেয়ে তো বলছে, মনি তো বলছে, আর তুই নাকি একটু পারিবারিকভাবে সমস্যায় আছিস, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমার দোকানে কাজে লেগে যা। এরপর থেকে মনির বাবার ওই মুদির দোকানে আমি তখন কাজ করতে থাকি।
ওর বাবার দোকানে কাজ করি এবং দুপুরবেলা ওদের বাড়িতেই খাইতাম, রাতের বেলায়ও ওদের বাড়িতেই খাইতাম, শুধু এসে আমাদের বাড়িতে ঘুমাইতাম। আমি শুধু আমাদের ঘরে ঘুমাইতাম আর বাকি সব কিছু ওই ওনার দোকানেই হইতো। খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা সম্পূর্ণ কিছু ওই মনির আব্বুর দোকানে আমার চলতো। এমন করতে করতে আমি ওনার দোকানে প্রায় ৩ বছর মতো চাকরি করি এবং এই ৩ বছরে মনির সাথে আমার মিষ্টি মধুর গভীর প্রেমের সম্পর্ক থাকে। ও আমার জন্য ঘরের মধ্যে ওর মা তো আমাকে খাবার দিতই, ওর বাবা তো আমাকে দিতই, কিন্তু এরপরেও ও সবার চোখ ফাঁকি দিয়ে আমাকে অনেক সুস্বাদু খাবার এনে দিত, মাছ এনে দিত, মুরগি এনে দিত, খাসির মাংস এনে দিত। মানে আমার প্রতি অনেক অন্যরকম টান আর ভালোবাসা ছিল। এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় ৩টা বছর আমাদের মাঝে কেটে যায়। এর মাঝে মনি এসএসসি পরীক্ষা দেয়, মনি কিন্তু এসএসসিতে ভালো রেজাল্ট করে এবং এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে মনি তখন কলেজে ভর্তি হয় এবং কলেজে ভর্তি হওয়ার পরে মনির আরও 2টা বোন ছিল, মানে ওর ছোটো 2টা বোন আছে, ওই বড়, ওর কোনো ভাই নেই। ওই মুহূর্তেই মনির বাবার পক্ষ থেকে তখন বিভিন্ন জায়গায় মনির বিয়ের বিষয়ে কথাবার্তা চলতেছে। মনিকে বিয়ে দিবি এবং বিয়ের বিষয় নিয়ে ওর আব্বা তখন এদিক সেদিক লোকালয়ে কথাবার্তা বলতেছে। এই খবর তখন আমার কানেও আসছে। ওই সময় আমি মোবাইল ফোন ব্যবহার করতাম, আমিও মোবাইল ফোন ব্যবহার করি, মনিও করে। তখন আমাদের বেশিরভাগ আদান প্রদান কথাবার্তাগুলো ওই মোবাইল ফোনের মাধ্যমেই হইতো। পরেও আমারে বললো যে এমন এমন ঘটনা, আব্বু তো আমার জন্য মানে ছেলে দেখতে শুরু করছে এবং অনেক দূরের একটা ছেলের সাথে প্রায় কথাবার্তা ফাইনালের পথে, আমাকে তো এখানে বিয়ে দিয়ে দিবে, এখন আমি কি করব? আমি তো তোমাকে ভালোবাসি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এভাবে তো আসলে কাটতে পারে না। পরে আমি বললাম, মনি তুমি তো জানো আমার অবস্থা সম্বন্ধেও তো জানো, আমার দরিদ্র পরিবার। আমার আব্বা, আমি যে মুদির দোকানে চাকরি করি সেটার পাশে একটা সবজি দোকান করে আমার আব্বা। আমার আব্বারও তো অত আয় উন্নতি নেই, অত টাকা পয়সা নাই। এখন আমি কি করতে পারি, মানে আমার কি করণীয় আছে? ও আমাকে বলে, মানিক আমি তোমাকে ভালোবাসি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ধর্মের প্রাচীর আমাদের ভালোবাসাকে 2 পার করে দিতে পারবে না। ধর্মের প্রাচীরের কারণে আমরা একজন আরেকজনকে হারাতে পারবো না। আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক, আমরা দুজন দুজনার হবই হব। আমি তখন বললাম যে তোমার কথা ঠিক আছে যে আমরা দুজন দুজনার হবই এবং দুজন দুজনার হওয়ার জন্যই তো এত চেষ্টা, এত কিছু। এখন এটা কিভাবে হওয়া যায়, মানে আমি কিভাবে কি করতে পারি? ও তখন আমাকে বারবার বলতেছে যে তুমি একটা কাজ করো, তুমি যেভাবেই পারো নিজের পায়ে দাঁড়াও এবং নিজে কিছু একটা করো এবং এরপরে আমি তোমার সাথে পালিয়ে যাব। তাই আমি যে ওর সাথে পালিয়ে, আমি বললাম যে আমি নিজে কি করব তুমি আমাকে বলো, আমার অত বেশি বয়সও হয় নাই, আর নিজে কিছু করার মতো তো টাকা পয়সা আমার কাছে নাই, কোনো কিছু করতে হলে তো পুঁজি লাগবে, এরকম কোনো পুঁজি তো আমার কাছে নাই, তো আমি কীভাবে কী করবো? ও আমাকে বলতেছে তাহলে তুমি একটা কাজ করো, মানে তুমি যেভাবেই কিছু, আমি তোমাকে কিছু টাকা দিব, কিছু টাকা দিয়ে তুমি কোনো একটা ব্যবসা বাণিজ্য ধরো, আমার এটা বলতেছে। তো ও তখন আমার কিছু টাকা দেয়, মানে ঘটনাটা ওইখান থেকে শুরু, আমার কিছু টাকা দেয় এবং টাকা দিয়ে বলতেছে যে ওই বাজারে আমি যদি মানে একাই একটা দোকান করি, মানে ওর আবার দোকান থেকে বেরিয়ে যায়, নিজে একটা দোকান করি, অথবা এই বাজারের বাইরে অন্য কোথাও আমি যাতে একটা দোকান দিই, তারপরও আমার সাথে পালিয়ে আসবে। তো পরে আমি তখন আমার নানুর বাড়ির ওদিকে, ওই বাজারে দিলাম না, কারণ ওই বাজারে দিচ্ছে ওর বাবার অনেক ক্ষমতা, ওর বাবার সাথে আমি তো টিকে উঠতে পারবো না। এই জন্য পরে আমার নানুর বাড়ির ওইদিকে আমি তখন একটা মুদির দোকান মানে চালু করবো, ওরকম কথাবার্তা চালাইতেছি আমার মা বাবার সাথে, আমার মানে ছোট বোনদের সাথে। তো এই কথাগুলো কীভাবে জানি মনির বাবার কানে চলে আসে, মানে মনির বাবা বিষয়টা জেনে যায় যে আমি নিজে নিজে কোনো একটা দোকান খোলার চেষ্টা করতেছি। এখন ওনার কথা হচ্ছে আমি ওনার দোকানে 3,000 টাকা বেতনে চাকরি করি এবং এই 3,000 টাকায় আমার নিজের পকেট খরচ, আমার নিজের থাকা, নিজের খাওয়া, ইভেন আমার পরিবারকে দেওয়া, এরপরে তো আমার কাছে অবশিষ্ট কোনো টাকা থাকার কথা না, এরপরে আমার কাছে অবশিষ্ট কোনো টাকা থাকার কথাই না। কিন্তু আমি এত টাকা কোথায় পাবো? আমি এত টাকা কোথায় পাইলাম এবং যেই টাকা দিয়ে আমি নিজে ব্যবসা শুরু করতেছি। তো উনি তখনই করে কি, আমাকে পাহারা দিতে শুরু করে, মানে তখনই আমাকে পাহারা দেয় আমি কোথায় যাই, কি করি এবং টাকা কোত্থেকে আনি, এই জিনিসগুলো তখন আমাকে মানে পঙ্খানুভাবে আমাকে পাহারা দিতে শুরু করে। এইভাবে পাহারা দিতে 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 একটা পর্যায়ে উনি কার মাধ্যমে বা কিসের মাধ্যমে না কোনো সন্দেহ করে যে মনির সাথে আমার কোনো একটা সম্পর্ক আছে এবং এই টাকাগুলো আমাকে মনি দেয়, মানে অনেকগুলো টাকা মনি আমাকে দেয়। এই জিনিসটা উনি তখন ধারণা করে ফেলে। আমি আসলে তখনও সঠিক না যে উনি ধারণা করে নাকি উনি আসলে কনফার্ম হয়ে আমাকে ধরে। তো এমন করতে করতে একদিন রাতের বেলায় দোকান বন্ধ করব, তা উনি আমারে বলতেছে, মানিক আজকে তুই আমাদের সাথে আমাদের বাড়িতে যাবি, আমারে বলতেছে। তো আমি তো মানে ওনাদের বাড়িতেই যাই, ওইখানে খাওয়া দাওয়া করি এবং সেখান থেকে আমি আমাদের বাড়িতে যাই।
কিন্তু আজকে ওনার এই কথার ধরনটা জানি একটু অন্যরকম, মানে ওনার সাথে যাইতে বলছে। পরে দোকান বন্ধ করে আরও দুজন কর্মচারী ছিল, ওরা ওদের মতো করে চলে গেল। উনি তখন আমাকে নিয়ে ওই যে মায়াদিঘির যে পাড়ে যে মন্দিরটা আছে ওই মন্দিরের ঘাটে গিয়ে বসছে, মানে মায়াদিঘির ঘাটে গিয়ে বসছে। মানে আমার বুকের ভিতর ভাই ধুপধুপ করতেছে যে উনি আমাকে আবার কোন কথা বলে বসে। আবার উনি অনেক রাগী মানুষ, কিন্তু মানে প্রচণ্ড রাগী। রাগ উঠলে উনি কি করবে না করবে না ঠিক থাকবে না। এরপরে পরেটা পরে তা আমারে বলতেছে যে মানিক, আমি শুনেছি তুই নাকি তোর নানুর বাড়িতে নতুন করে মুদির দোকান দিচ্ছিস, এটা সত্য নাকি? এমনি জিজ্ঞেস করে। আমি বললাম হ্যাঁ, আপনি যেটা শুনেছেন এটা সত্য। আমি আমার নানুর বাড়ির ওখানে একটা নতুন করে মুদির দোকান খোলার চেষ্টা করতেছি। পরে আমারে বলে তুই টাকা পেয়েছিস কই? এমনি বলে। আমি বললাম আমার মা তো আমার নানুর বাড়িতে মানে কিছু টাকা পয়সা পাওয়ার আছে, তো আমার নানা নানি টাকা দেয় এবং সেই টাকা দিয়ে আমি মুদির দোকানটা করছি, মানে মুদির দোকানটা করব। পরে আমারে বলে তোর মা তোর নানার বাড়ির কাছ থেকে 1 টাকাও আনে নাই এবং তোর নানা নানি তোর মাকে 1 টাকাও দেয় নাই। আমি বললাম এটা আপনি কেমনে জানেন? বলে তোর বাবা বলছে। মানে এবার তো মানে চোখের মুখে লবণ দেওয়ার মতো অবস্থা। আমি তখন চুপ হয়ে গেলাম, যেহেতু উনি আমার বাবার কথা বলছে। বলে আমি তোর আব্বাকে জিজ্ঞেস করছি, তোর আব্বা বললো এই সম্পূর্ণ টাকা নাকি তোর টাকা, এটা নাকি তোর বাবার বা তোর মায়ের কোনো টাকা নাই, সম্পূর্ণ তোর টাকা। তাই তুই আমার দোকানে যে কয়েকদিন চাকরি করিস এই কয়েকদিনে তো জমাইলেও তোর এত টাকা হওয়ার কথা না, তা এত পুঁজি তুই কই থেকে পাইলি? আমি তখন আর কিছু বলি না, আমি নিচের দিকে তাকিয়ে আছি। পরে আমার বলে মানিক, আমি তোরা আবারও জিজ্ঞেস করি, যদি ভালো চাস তাহলে সত্য কথা বল, এই টাকার উৎস কি? এই টাকা তুই কই থেকে পাইছিস? আমি বললাম কাকা আমি ম্যানেজ করছি। বলে ম্যানেজ করছিস কার কাছ থেকে? মনির কাছ থেকে। ড্যাডি কীভাবে বলে মনির কাছ থেকে? যখন মনির কথা বলে আমি তখন আর কোনো কথা বলি না, আমি নিচের দিকে তাকায় আছি। পরে উনি আমার বলে আমার কোনো ছেলে নাই, তুই আমার ছেলের মতো আমার দোকানে বসিস, আমার দোকানের ক্যাশে আমি তোরে বসা, আমি বিশ্বাস করি এবং আমি জানি তুই কখনোই 1 টাকা হারাম খাবি না। অনেকেই বলছে তুই আমার ক্যাশ থেকে টাকা চুরি করছিস, আমার দোকান থেকে টাকা নিয়ে গেছিস, কিন্তু এটা আমি বিশ্বাস করি নাই। কারণ তুই অনেক বছর ধরে আমার দোকানে কাজ করিস, তোর উপর আমার বিশ্বাস আছে। তো যেটা হয়েছে সেটা হচ্ছে আমার মেয়ে তোরে টাকা দিল। তা আমার মেয়ে তোরে টাকা দেওয়ার কারণ কি? আমার মেয়ে কি তোরে ভালোবাসে? এটা যখন আমারে বললো, আমি তখন বললাম কাকা আপনি তো সবই জানেন, এরপরে আমারে কেন বারবার প্রশ্ন করতেছেন? পরে আমারে বলে আমি সবই জানি, কিন্তু তুই কি এটা জানিস না যে মনির বিয়ে ঠিক হয়ে গেছে এবং আমাদের মনি হচ্ছে হিন্দু, তুই হচ্ছিস মুসলমান, এটা তুই জানিস কিনা? আমি বললাম কাকে এটা আমি জানি। পরে উনি আমার বলে দেখ আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম এবং সর্বশেষ আমি তোকে সুযোগ দিলাম। আমার জীবনে আমি কোনোদিন কারোর সাথে এতটা ভালো ব্যবহার করি নাই। তো আজকে আমি তোর সাথে খুব ভালো ব্যবহার করতেছি, একটাই কারণ আমি আমার মন্দিরের সামনে বসে আছি। এই মন্দিরের সামনে বসে আমি কথা বলতেছি এই জন্য আমার মাথাটা এখনো ঠান্ডা আছে। তো দেখ আজকের পর থেকে মনির সাথে তোর কোনো রকমের সম্পর্ক থাকবে না এবং তুই আর আমাদের বাড়িতে যাবিও না। তুই খাওয়া দাওয়া করবি তোর বাড়িতে, আমি আজকে থেকে তোর বেতন আর 2000 টাকা বাড়াই দিলাম। তোর বেতন আমি আর 2000 টাকা বাড়াই দিলাম এবং মনি তোকে যে টাকা দিছে ওই টাকা তুই আমাকে দিয়ে দিবি। এই টাকা তুই আমাকে দিয়ে দিবি, আমাকে দিয়ে টাকা দিয়ে দিবি, এই কথা তুই আমারে ওয়াদা কর। এবং এই যদি হয় তাহলে সব কিছু ঠিক থাকবে, আর এর বিপরীত যদি হয় তাহলে এর পরিণতি খুব খারাপ হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে কাকা, আপনি যেটা বলছেন সেটাই হবে, কারণ ওনার মুখের উপর তো আমি আর কথা বলবো না। আর আমি তো বারবারই বলতেছি উনি প্রচণ্ড রকমের রাগী স্বভাবী একটা মানুষ। দেখা যায় 19 থেকে 20 হলে আমাকে এখানে মারা শুরু করবে। পরে আমি বললাম যে কাকা ঠিক আছে, আপনি যেটা বলছেন এটাই হবে। এই কথা বলে আমি তখন উঠা বাড়িতে গেছি। আমি ওদের বাড়িতে আর যাই নাই, বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করছি এবং খাওয়া দাওয়া করে আমি তখন আমার মায়ের ফোন দিয়ে মানে মনিরে ফোন দিলাম। উঠানে গেছি, উঠানে যা বৈশা মনিরে ফোন দিলাম, মনিরে বললাম যে মনি এমন এমন ঘটনা। এবং মনি বলে আসলে তুমি যেটা বলছো এটা ঠিকই আছে, আর আমার আব্বাও বাসায় এসে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে এবং আব্বু পারতেছে না, আমাকে মারবে, মানে আমাকে মারতে আসতেছে। আমার আম্মুর কাছে আমার নামে অনেক খারাপ কথাবার্তা বলছে। তো এখন কি করবো ও আমাকে বলতেছে। আমি বললাম করা না করাই তো সবই তোমার কাছে। ও আমাকে বলে তাহলে তো আমাদের দোকান আমাদের বাড়িতেও তোমাকে আসতে দিবে না এবং কি করা যায়, এরকম করেই বলতেছে। এবং কথাবার্তার একটা পর্যায়ে ও আমাকে বলে তো তুমি কি আমি তোমাকে যে টাকা দিচ্ছি ওই টাকা কি তুমি আমার আব্বুকে দিয়ে দিবা, এমনি বলতেছে। আমি বললাম তো তোমার আব্বু চাইছে, তোমার আব্বু বলছে তোমার আব্বুকে দিয়ে দেওয়ার জন্য, এখন কি করব তুমি বলো। ও আমাকে বলে কি করবো মানে তুমি আমার আব্বাকে 1 টাকাও দিবা না, এমনিই বলে যে তুমি আমার আব্বাকে 1 টাকাও দিবা না। আমি তখন বললাম এটা তুমি কি কথা বলতেছো, তোমার আব্বার কাছে আমি ওয়াদা করে আসছি যে তুমি আমাকে যে টাকা দিছো ওই টাকা আমি তোমার আব্বুকে দিয়ে দিব। তাই এখন তো আমি ওনার সাথে ওয়াদার বরখেলাপ করতে পারবো না। ও আমাকে বলে ঠিক আছে তোমার ওয়াদার বরখেলাপ করা লাগবে না, তুমি সকালবেলা দোকান খুলবা না, তুমি কাপড় চোপড় রেডি করো আমি আসতেছি।
এই মানে কথাবার্তার মাঝে আমি যখন বললাম তুমি আসতেছো মানে, আমাকে বলো তোমার কাছে টাকাগুলো আছে না? আমি বললাম আছে। বলে এই টাকা নিয়ে আমরা পালিয়ে যাবো, তোমার নানু বাড়িতে পালিয়ে যাবো। আমি বললাম তোমার আব্বাকে তুমি চিনো না, যে তোমার আব্বা কত রাগী স্বভাবের একটা মানুষ, এবং উনি যদি এটা জানতে পারে তাহলে কি উনি এটা আস্ত রাখবে? উনি তো অনেক ঝামেলা করবে। ও আমার বলতেছে বাবা কি ঝামেলা করবে না করবে এটা বাবার বিষয়, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না, বাট আমি তোমাকে ভালোবাসি, আমি তোকে ছাড়া বাঁচবো না, so আমি তোমার সাথে পালিয়ে যাবো। এই ফোনে কথাবার্তা বলতে বলতেই প্রায় ঘন্টাখানিকের মধ্যে ও আমাদের বাড়িতে চলে আসছে, মানে ব্যাগ ট্যাগ সব কিছুর আগে মনে রেডি করা চলে আসছে, এসে আমাকে বলতেছে চলো। তো যেহেতু আমি ওকে ভালোবাসি এবং আমি ওর কথা ফেলতে পারিনি, সেই মুহূর্তে আমি তখন মনির সাথে আমার নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাতের ওই ঘুটঘুটে অন্ধকারে গ্রামের মেঠো পথ ধরে এবং ফসলি জমির আইল ধরে একা বাঁকা রাস্তা দিয়ে আমি প্রায় অনেক রাত্র শেষ রাতের দিকে আমার নানু বাড়িতে গিয়ে পৌঁছাই, সম্পূর্ণ হেঁটে হেঁটে যাই। এবং নানু বাড়িতে যাওয়ার পরে আমার নানা নানি বেঁচে ছিল, আমার মামা আছে, খালারাও আছে। পরে ডাকলাম, ডাকার পর আমার নানা তখন দরজা খুলছে, নানা মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছে। এবং নানা তো দেখে খুব অবাক, আমার বলতেছে এই মেয়েকে। আমি তখন নানিকে বললাম যে নানি এই ঘটনা। এইবার নানা তো মানবেই না, নানা বলতেছে না এটা হতেই পারে না, একটা হিন্দু মেয়ে এটা সেটা। আমি তখন আমার নানারে বললাম না না, আপনি তো আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছেন তাই না? তা একটা হিন্দু মেয়ে যদি মুসলিম হতে চায়, ও যদি আমার সংসার করে, আমার ঘর করে, তাহলে ওর ভিতর থেকে যে আসবে দুনিয়াতে তারা সবাই মুসলিম আসবে। আর ওর যদি একটা হিন্দু পরিবারে বিয়ে হয়, তাহলে ওর ভিতর থেকে যে সন্তানগুলো বের হবে এরা সবাই হিন্দু হবে। তো আমি চাই আমি একটা মুসলিম বংশ তৈরি করি, নানা আমি আপনার পায়ে ধরি। তো এরকমভাবে যখন আমি নানাকে বুঝিয়ে বলি, নানা একটা সময় মানে দুর্বল হয়ে যায় এবং নানিরে বলে তুমি কি বলো? নানি তখন বলে মানিক যেটা বলছে তা ভালোই বলছে, তা ঠিক আছে বিয়ে পড়াই দেন। ওই ঘরে ফজরের আজানের আগ মুহূর্তে আমার নানা তখন মনিকে কলমা পড়ায়, এবং কলমা পড়ানোর পরে নানা নিজে সাক্ষী থেকে মনির সাথে আমাকে বিয়ে পড়াই দেয়। মনির সাথে আমার বিয়ে হয়ে যায়, এবং মনির সাথে বিয়ে হয়ে যাওয়ার পরেই এবং পরের দিনে আমি তখন শুনতে পারি আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ। প্রথমত আমার আব্বার যে সবজি দোকানটা ছিল বাজারে, ওই সবজি দোকানটা ভেঙে দেয়, এবং সবজি দোকানের যত মালামাল ছিল সব মালামালগুলো খালে ফেলে দেয়, এবং আমাদের বাড়ি ভাঙচুর করে, হিন্দু লোকেরা এসে আমাদের বাড়িঘর ভাঙচুর করে, মানে প্রচণ্ড রকমের ঝামেলা করতেছে এবং আমাদেরকে খুঁজতে শুরু করছে। আমি ভয়ে আমার আব্বা আম্মা বা আমার ছোটো দুইটা বোন আছে, ওদের এখনও বিয়ে হয় নাই, আমার বোনগুলোর সাথে আমি পর্যন্ত কথা বলি না, পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে গেছে যেটা আসলে বলার মতো না, মানে মানার মতো না, বলার মতো না, এমন একটা পরিস্থিতি। এবং একটা পর্যায়ে আমি খবর পাইতেছি যে মনির মাধ্যমে, মানে আমার মায়ের মাধ্যমে, যে মনির বাবা মা এটাও খবর পেয়ে গেছে যে মনি আমার সাথে আমার নানু বাড়িতে আছে, এটাও তারা খবর পাইছে। এবং এইটা খবর পাওয়ার পরে তারা তখন আমার নানু বাড়িতে অ্যাটাক করার প্রস্তুতি নিচ্ছে, আমার নানু বাড়িতে আসবে এবং এখানে আমাকে ধরে আমাকে এখান থেকে নিয়ে যাবে, এরকম একটা পরিকল্পনা ওদের মাথায়। তো আমার মা তখন আমার বলতেছিল তুই একটা কাজ কর, তুই ওখান থেকে চলে যা, মানে তোর নানু বাড়িতে থাকিস না, ওইখানে থাকলে তোরা ওরা ধরে ফেলবে। আমি তখন সেই জায়গা থেকে আমার নানু বাড়ি থেকে মনিকে নিয়ে পালিয়ে আমি চট্টগ্রাম শহরে চলে যাই। এবং চট্টগ্রাম শহরে চলে যাওয়ার পরে মনির যে টাকাগুলো আমার কাছে ছিল, এই যে নানু বাড়িতে ছিলাম, খাইছি ফিরছি এবং চট্টগ্রামে প্রায় 2 মাসের মতো ছিলাম, এই অবস্থার মধ্যে আমার প্রায় মনির সব টাকাগুলোই শেষ হয়ে গেছে। অবশিষ্ট মনির কোনো টাকা আমার কাছে নেই। এবং একটা পর্যায়ে চট্টগ্রাম শহরে আসা বাসা ভাড়া করার পরে মনির পেটে তখন বাবু আসে, এবং বাবু আসার খবরও আমি আমার মাকে জানাই, কিন্তু আমার আব্বা মা এই বিষয়ে কোনো খুশি না, মানে তারা কোনো রকমের খুশি না। এবং এরকম করেই তখন সময়গুলো কাটতেছে, এবং মনির পরিবার তখন মোটামুটি অনেকটা ঠান্ডা হয়ে গেছে বলতে তারা মনিকে ত্যায্য করে দিছে, তারা কখনোই আর মনিকে মেনে নিবে না। মনি নামে তাদের কোনো সন্তান নেই, আমাদের তো ঝামেলা করছে। এবং শেষ পর্যন্ত আমাদের এলাকার যে চেয়ারম্যান ছিল, উনি আবার অনেকটা পাওয়ার ছিল, মনির আব্বার সাথে ভালো সম্পর্ক ছিল, উনি তখন মনির আব্বাকে বুঝাইছে যে মেয়ে তো ইচ্ছা করে পালাই গেছে, এখন মেয়েকে তো কেউ আর নিয়ে যায়নি, আপনার মেয়েকে যদি কেউ নিয়ে যায় তো এটার জন্য না হয় আপনি ঝামেলা করতেন, হাঙ্গামা করতেন, আপনার মেয়ে তো স্বইচ্ছে একটা ছেলের সাথে চলে গেছে, তা এটা নিয়ে আপনি ঝামেলা করে কী লাভ বলেন। এইটা মনির আব্বুকে বুঝে, এবং মনির আব্বুকে বোঝানোর পরে মনির আব্বু অনেকটা ঠান্ডা হয়ে যায়, মানে আরও ঝামেলা করে না। এবার চট্টগ্রাম শহরে চলে আসি, এবং এখানে আসার পরে আমি তখন ওর নিয়ে কীভাবে খাবো, কীভাবে চলবো, হাতের টাকা পয়সা যা ছিল তাও প্রায় সম্পূর্ণ শেষ, চলার মতো টাকা নাই, খাইতে পারতেছি না, চলতে পারতেছি না। এবং একটা পর্যায়ে প্রচণ্ড রকমের অভাব দেখা দেয়, হাতে টাকা পয়সা নাই। এবং ওই সময়ের ভিতরে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কিছু একটা করবো, মানে কিছু একটা বলতে আমি একটা গার্মেন্টসে চাকরি নেই, চট্টগ্রাম শহরে একটা গার্মেন্টসে চাকরি নেই, কেডিএস গার্মেন্টসে তখন চাকরি নেই, ওখানে চাকরি করতেছি।
এবং চাকরি করে যে টাকা বেতন পাইতেছি তা দিয়ে দুজনে মানে চলতেছি। এমন করতে করতে আমার একটা কন্যা সন্তান হয়, মনির ঘরে আমার একটা মেয়ে হয়। তো আমি কিন্তু আমার পরিবারকে ১ টাকাও দিতে পারি না। ঘরে আমার ২টা বোন আছে। আমার আব্বার সবজি দোকানটা ভেঙে দিছে। আমার আব্বা এরপরে মানে কাঁধে ভারে করে সবজি বিক্রি করে, হাঁইটা হাঁইটা বিক্রি করে, ভ্যান গাড়িতে বিক্রি করে। মানে দোকান তো আর আমার আব্বার নাই। আর ঘরে ২টা বোন আছে। বড় বোনটার যদিও কষ্টে মষ্টে বিয়ে হইছে, বাট ছোট যে ২টা বোন আছে, ছোট ২টা বোনের এখনো বিয়ে হয়নি এবং ওদের জন্য বিয়ের প্রস্তাবও ওভাবে আসে না। যেহেতু আমার আব্বার অবস্থা খারাপ, আমি একটা হিন্দু মেয়ে নিয়ে পালায়ে গেছি। এইজন্য এমন করতে করতে প্রায় আমার মেয়েটা হওয়ার প্রায় ৬ মাসের মাথায়, আর মেয়ে বাবুটা হওয়ার ৬ মাস পরেই, এর মাঝে কিন্তু আমি আর বাড়িতে যাই না, মানে টোটালি বাড়িতে যাই না। ৬ মাস পরে একদিন আম্মা আমারে বলতেছে, তোর আব্বুর শরীর ভালো না, একটু আইসা তোর আব্বুরে দেখে আসা। আম্মা আমারে বলতেছে, কিন্তু সত্যি কথা ভাই, আমার কাছে কিন্তু টাকা নেই। মাসে যে টাকা বেতন পাই, ওই টাকা ঘর ভাড়া, থাকা, খাওয়া, মেয়ের খরচ সবকিছু দেওয়ার পরে অবশিষ্ট আর তেমন কোনো টাকা থাকে না যে টাকা জমিয়ে এদিক সেদিকে একটু যাবো বা পরিবারের খোঁজ খবর নিব, এরকম কোনো টাকা পয়সা কিন্তু আমার কাছে নাই। তো পরে আম্মু যখন আমার বললো আব্বু অসুস্থ, আব্বুকে দেখার জন্য যাইতে, তা মনি আমার বললো যে তাইলে যাও, একটু তোমার আব্বুকে দেখে আসো, তোমার আব্বুকে দেখে আসো। পরে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে তখন শুনতেছি বিভিন্ন লোকের মুখে, শুনতেছি আমাদের পার্শ্ববর্তী ঘরের একটা মেয়ে আছে, নাম হচ্ছে লাভলি। লাভলি নাকি ওই মায়া দিঘিতে কি জানি পাইছে। মানে লাভলি বলতেছে মায়া দিঘিতে কি জানি পাইছে। বাড়িতে আসার পর আমার আম্মা এটা আমার বলতেছে লাভলি নাকি মায়া দিঘিতে কি পাইছে। আমার আব্বার শরীরটা একটু খারাপ ছিল, মানে মোটামুটি খারাপ ছিল। তো এরপর আমি আব্বুর দেখাশোনা করলাম। আব্বুর জন্য একটু মানে টাকা পয়সা যা ছিল তাদের একটু ফল ফ্রুট, একটু মেডিসিন নিয়ে আসছি। রাতের বেলা আম্মা আমার এটা বলতেছে যে এমন এমন ঘটনা, লাভলি নাকি কি জানি পাইছে মায়া দিঘিতে, এটা। পরে আমি আবার এটা ফোন করে মনিরে বলি যে মনি, আমার আম্মা বলতেছে আমাদের বাড়ির লাভলি নাকি এমন কি জানি পাইছে। মনি আমার বলতেছে ধরো ওগুলো কিছুই সত্য না, এগুলো পুরো মিথ্যা কথা। এই মায়া দিঘিতে কিছুই নেই, এগুলো সব মিথ্যা কথা, কিছুই পাই নাই। এমন করে যখন সময়গুলো কাটতেছে, আমি এর রাতটা ছিলাম। পরের দিন সকালবেলা আমি আবারও চট্টগ্রাম শহরে চলে আসি। আমি ভোর রাতে চলে আসি। আইসা সকালবেলা আমি তখন ডিউটিতে জয়েন করি। ডিউটিতে জয়েন করলাম। আমি চাকরি করলাম দিনের বেলায়। ওই দিন মানে বাড়ি থেকে আসার পর দুপুরবেলা মা আমারে ফোন দিয়া বলতেছে তুই আবার একটু বাড়িতে আয়। আমি বললাম মানে বাড়িতে যাবো, তার কারণটা কি, কেন আমি বাড়িতে যাব, তুমি আমারে কেন আবার বাড়িতে যাইতে বলতেছো। মা আমারে বলে বাড়িতে আয়। এবং ওই দিন মানে এর ২ দিন পরে, মানে আম্মু আমাকে যেদিন বলছে তার ২ দিন পরে বাড়িতে গেছি। এবং বাড়িতে যাওয়ার পরে আমার আব্বার অবস্থা খুব খারাপ। আমার আব্বা তখন করলো কি, মানে বলতেছে যে আমার ২ বোনেরে আমার আব্বু ঘর জামাই বিয়ে দিবে এবং ঘর জামাই বিয়ে দিয়ে আমার যে সয় সম্পত্তি আছে বা আমার আব্বার যে মোটামুটি ঘর ভিটা থেকে শুরু করে যা আছে, এই সব কিছু আমার ২ বোন জামাই নামে লিখে দিবে। আমার এই ২ বোনের চেহারা খুব বেশি একটা ভালো ছিল না, শ্যামবরণ ছিল এবং তাদের মানে বা ওভাবে বিয়ের ঘর আসতেছিল না। তো আমার আব্বা তখন এটা আমারে বললো। এটা বলার পরে মানে আমি তখন তো আমি আমার আব্বার দোস্ত মতো, আমি আমার আব্বার ছেলে। আমি তখন আমার আব্বারে বললাম যে আব্বা এটা আপনি কী বলতেছেন, তো আমার একটা মেয়ে আছে, আমার বউ আছে, আমি তাদেরকে নিয়ে কোথায় থাকবো। আপনি যদি আমার ভিটা বাড়ি সব কিছু বিক্রি করে দেন, সব কিছু আপনি আমার বোনদের নামে দিয়ে দেন বা আমার বোন জামাইদের নামে দিয়ে দেন, তাহলে আমি আমার সন্তানটাকে নিয়ে কোথায় যাব। আমার আব্বা তখন আমারে বলে, যখন তুই হিন্দু মেয়ে নিয়ে পালিয়ে যাস তখন কি এটা তোর মাথায় ছিল না যে তুই কই থাকবি, তুই কই যাবি। এখন হয় তুই তোর ২ বোনের বিয়ের ব্যবস্থা কর এবং ২ বোনের বিয়ে করতে যা টাকা পয়সা লাগে এই টাকা পয়সা তুই ম্যানেজ করে তুই ২ বোনের বিয়ে দে, তাহলে আমার সয় সম্পত্তি সব তোর নামে থাকবে। আর অন্যথায় আমি আমার জায়গায় সম্পত্তিতে যা আছে এগুলো সব বিক্রি করে আমার ২ মেয়ের বিয়ে দিব, বা যারা আমার ২ মেয়ের বিয়ে করবে আমি তাদের নামে আমার পুরো সয় সম্পত্তি লিখে দিব। হ্যাঁ, আমি মারে বলতেছি মা এটা আব্বা কেমন কথা বলতেছে। তো আমার আব্বার কথা তো ভালো লাগতেছে না, আব্বু এটা কী ধরনের কথা বলে। আমার আম্মা তখন ওই দিন রাতে আমাকে একটা প্রস্তাব দেয়, যেটা শুনে আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ছে। আমার মা আমারে বলে, একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যদি যাস তাহলে তুই সব কিছু পাইবি, তোর ঘরও থাকবে, বাড়িও থাকবে, তোর সংসারও থাকবে। আমি তখন বললাম যে অবশ্যই আমি এরকম কিছুই চাই, তা কী রাস্তা, মানে কী করলে আমার সব কিছু ঠিক থাকবে, আমার সব কিছু ঠিক হবে, এইটা তুমি আমারে বলো। মা আমারে তখন বলে, আমাদের পার্শ্ববর্তী বাড়ির যে মেয়েটা আছে লাভলি, আমি যে বলছিলাম লাভলি মায়া দিঘিতে কি জানি পাইছে, অনেক বড় আকারের স্বর্ণ গয়না টাইপের কিছু একটা পাইছে। আমার আম্মা বলে তুই লাভলির বিয়ে কর। আমার এইভাবেই বলতেছে। আমি তখন বললাম যে মা তুমি এটা কি বলো, লাভলি কি আর আমার কাছে বিয়ে বসবে, আমার বউ আছে, আমার সন্তান আছে, এরপরে কি আর লাভলি আমার কাছে বিয়ে বসবে, তুমি এটা কি ধরনের কথা বলো। মা বলে না, লাভলি তোরে পছন্দ করে এবং লাভলি বলতেছে তুই যদি ওই হিন্দু মেয়েরে ছেড়ে দেস, লাভলি তোর কাছে বিয়ে বসতে রাজি আছে। আমি তখন আমার মায়ের বললাম যে মা এটা তুমি কী ধরনের কথা বলো,
আমি তো অলরেডি বিয়ে করছি, আমার অলরেডি বউ আছে, এবং আমার বউ থাকার পরেও আমি কেন লাভলিকে বিয়ে করব? আর কেনই বা তোমার আমার তোমার কথাবার্তাগুলো ভালো লাগতেছে না। আমার আম্মা বলে, তাহলে এটাই কথা, তাহলে তোর আব্বা যেখানে তার মেয়েদেরকে যে জায়গায় বিয়ে দিবে এবং সে জায়গায় তোর আব্বা তোর সয় সম্পদ লিখে দিবে, আমার এটা বলতেছে। তো একে তো লাভলির সাথে এখন তোর বিয়ে হলে লাভলি তোর কিছু নগদ টাকা দিবে, এবং ওই নগদ টাকাগুলো দিয়ে তোর 2 বোনের বিয়ে হবে, এবং লাভলি যে জিনিসটা পাইছে এই জিনিসটা তোকে দিয়ে দিবে। তাই আমি বলি, কী পাইছে বলো? অনেক বড় আকারের কোনো স্বর্ণের কোনো কিছু পাইছে। এইটা মা আমার তখন বলতেছে। আমি তখন কী করবো আসলে বুঝতে পারতেছিলাম না। পারিবারিক অভাব অনটন এবং এর অবস্থায় মা এটা আমাকে বলতেছে। আমি তখন গিয়া বাড়িতে আমি বললাম যে ঠিক আছে মা, আমার চলে যাই, আমি তোমার 2 দিন সময় নিলাম, আমি তোমার 2 দিন পরে জানাবো। আবার বললাম যে যেহেতু অনেকগুলো বছর কেটে গেছে আর 2 দিনের জন্য কিছু হবে না, আপনি 2টা দিন একটু শান্ত হন এবং 2 দিন পরে আমি আপনাকে বিষয়টা জানাবো। এরপরে আমি এবার চট্টগ্রাম শহরে গেলাম, এবং শহরে যাওয়ার পরে আমি তখন এই পুরোটা বিষয় তখন মনিকে জানাইলাম যে মনি, এমন এমন ঘটনা, মা তো এটা বলতেছে। এবং মনি তো শোনার পরে ওর আব্বার কিন্তু সয় সম্পত্তির টাকা পয়সার কোনো কিছুর অভাব ছিল না। ওর আব্বা কিন্তু অগাধ সয় সম্পত্তির মালিক ছিলেন, কিন্তু তিনি তার এই কন্যাকে মনিকে কোনো কিছুই দেন নাই, এবং কোনো কিছুই দেন নাই, এবং সর্বক্ষেত্রে সর্বদিক থেকে উনি মনিকে সব কিছু থেকে বঞ্চিত করছে। সব কিছু থেকে মনিকে উনি বঞ্চিত করছে, মনিকে কোনো কিছুই দেয় নাই, এবং তা মনির সাথে কোনো যোগাযোগ রাখে নাই। শুধু তিনি না, তিনি আর কোনো পরিবার বা মনির কোনো আত্মীয় স্বজন কেউই সবার কাছে মনি মৃত। উনি মনির যত জামা কাপড় ছিল, মনির যত আসবাবপত্র ছিল, এই সব কিছুকে উনি পোড়াই দিছে। চিতাকলায় মনির নামের উপরে উনি সব পোড়াই ফেলছে। পরে মনি আমারে বলে, তোমার আব্বা যদি এরকম করে তাহলে কিভাবে হবে, এবং যদি জায়গা সম্পত্তি সবই দিয়ে দেয় তাহলে আমরা গিয়ে কোথায় থাকবো? আমাদের তো একটা থাকার জায়গা দরকার। আর তুমি যেভাবে চাকরি করো, এইভাবে চাকরির টাকা দিয়ে তো তুমি সারা জীবনও কোনো ঘর বাড়ি করতে পারবে না। এটা তো কোনোদিনও সম্ভব না। যে টাকা বেতন পাও তা দিয়ে তো নিজেই খাইতে পারো না, চলতে পারো না, এর উপরে আবার জায়গা সম্পত্তি কিনবা কেমন করে? তো এখন কি করা যায়? আবার মনির একটা বিষয় ছিল কি জানেন, মনি আমার পরিবারের কারোর সাথে কোনো কথা বলতো না। আমার আব্বা আম্মা বা আমাদের গ্রামের কারোর সাথে মনি কোনো কথা বলতো না, এবং মনি কোনো মোবাইল ফোনও ব্যবহার করতো না। ওর কাছে কোনো মোবাইল ফোনও ছিল না। এবং একটা পর্যায়ে আমি যখন চিন্তা করলাম যে কি করা যায়, কিভাবে কি করতে পারি। মনি আমাকে কোনো কিছুর বলতে সাড়া দেয় না, যে এটা করো বা ওইটা করো, এগুলো কোনো কিছু বলে না। আর বাড়ি থেকে মা আমাকে বারবার ফোন দিতে আছে যে তোর আব্বা কিন্তু ছেলে পায়ে গেছে, একটা ছেলে পায়ে গেছে, এবং আরেকটা ছেলে তোর আব্বার কাছে আছে, এবং এগুলোর কাছে কিন্তু তোর আব্বা তোর বোনদেরকে বিয়ে দিয়ে দিবে, এবং বিয়ে দেওয়ার পরে সয় সম্পত্তি কিন্তু সব তাদের নামে লিখে দিবে। তো তুই কিন্তু কিছুই পাবি না, এবং তুই তোর সন্তান নিয়ে কই যাবি, কই থাকবি, এটা তোর বিষয়। আমি তো এসব কিছুই জানি না। আমার আম্মা আমাকে এগুলো বারবার ধমক দেয়, এবং এরকম করে আম্মা কথাগুলো বলতে বলতে আমার মাথায় তখন হঠাৎ করে একটা আইডিয়া চলে আসছে। এই আইডিয়াটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে ভুল একটা আইডিয়া ছিল। আইডিয়াটা ছিল এরকম, আমি হঠাৎ করে চিন্তা করতেছি, যদি আমার আব্বার সয় সম্পত্তিগুলো আমার বোনের নামে লিখে দেয় বা এগুলো বিক্রি করে ফেলে, তাহলে আমার এই পৃথিবীতে আমার মাথা গোটার মতো কোনো ঠাঁই থাকবে না। আমি যে একটা মানুষ, আমি যে একটা পুরুষ, আমার কোনো কিছু আমার থাকবে না। আমি মোটামুটি সব কিছু আমি হারাই ফেলবো। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা কাজ করি। মনি যেহেতু আমাদের এলাকার কারোর সাথে কথা বলে না, মনি তো এটা জানবেও না, মনি এটা শুনবেও না। একটা মানুষ তো 2টা বিয়ে করতেই পারে, একটা মানুষের 2টা বউ থাকতেই পারে। আমি গোপনে গ্রামের বাড়িতে গিয়ে আমি লাভলির বিয়ে করে ফেলবো। লাভলির বিয়ে করবো, আর লাভলির কাছে বলবো যে আমি মনিকে ছেড়ে দিয়েছি, মনির সন্তান সহ মনিকে ছেড়ে দিয়েছি। এইটা বলিয়া আমি লাভলিকে বিয়ে করব, এবং এরপরে আমি শহরে চাকরি করার নাম করে আইসা আমি মনির কাছে থাকবো, এবং বাড়িতে মা বাবাকে দেখার নাম করে আমি লাভলির সাথে থাকবো। এই একটা বুদ্ধি তখন আমার মাথায় আসে, কারণ আমার সম্পদ বাঁচানোর জন্য, আমার ভিটা মাটি রক্ষা করার জন্য এছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না, এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। আমি যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে আমার সয় সম্পত্তিও রক্ষা পাবে, আমার বোনদেরও বিয়ে হবে, এবং একটা পুরুষের 2টা বউ থাকতেই পারে, এবং এরপরে আমি মনিকে বুঝিয়ে শুনে আমি মনিকে ম্যানেজ করে নিয়ে যাব। এরকম একটা চিন্তা ভাবনা তখন আমার মাথায় আসছে। এবং এরকম চিন্তা ভাবনা মাথায় আসার পরে তখনই আমি করলাম কি, আমি আমার মায়ের বললাম যে মা ঠিক আছে, তুমি লাভলির পরিবারের সাথে কথা বলো, আমি মনিকে ছেড়ে দিব। মনিকে আমি ছেড়ে দেবো। মনিকে আমি কীভাবে ছাড়বো, তাদের সামনে তো আমার ছাড়তে হবে না, আমি মনিকে শহরে রেখে চলে আসবো। এমন করে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে আমি কয়েকদিন পরেই মনিরে বললাম, কয়েকদিন 2 দিন যেহেতু আমার ওখানে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, বিয়ের কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়ে গেছে। ওই মুহূর্তে আমি মনিরে বলতেছি, মনি, ডাক্তার বলছে আমার আব্বুর নাকি ক্যান্সার হয়েছে, আমার আব্বু ক্যান্সারে আক্রান্ত। এগুলো কিন্তু মিথ্যা কথা। আমি মনিকে মিথ্যা কথা বলতেছি। আমার আব্বু, ডাক্তার বলছে আমার আব্বুর ক্যান্সার হয়েছে, এখন আমাকে আমার আব্বুর সাথে কিছুদিন থাকতে হবে।
আমাকে আমার আব্বুর সাথে কিছুদিন থাকতে হবে, আমি কয়টা দিন বাড়িতে গিয়ে থাকবো, তুমি তোমার মেয়ের নিয়ে শহরে থাকো, আমি তোমার সাথে ফোনে যোগাযোগ করবো বা ফোনে কথাবার্তা বলবো। আমার আব্বুর যেহেতু ক্যান্সার হয়েছে, আমার তো আমার আব্বুর সাথে একটু থাকতে হবে। এই বলে তখন আমাকে বলে, আমি তো মোবাইল চালাই না, বা আমি কীভাবে তোমার সাথে যোগাযোগ করবো, ঠিক আছে আমি তো একটা ফোন কিনে দিব। তা আমি কি করলাম, তার একটা নতুন মোবাইল ফোন কিনে দিই, একটা সিম কার্ড কিনে দিই, কিনে দিয়ে মোবাইল ফোনটা তারে দিই, মানে আমাদের এলাকার কারোর সাথে যাতে যোগাযোগ করতে না পারে। এবং বাড়িতে আসার পরে আমি লাভলির বাবা মাকে বললাম যে আমি মনিকে ছেড়ে দিছি, এবং মনি এখন চট্টগ্রাম আর ইয়েতে আপনার ঢাকাতে চলে গেছে ওর কোনো আত্মীয়র বাড়িতে, আত্মীয়র বাসায়। ওর সাথে আমার ভালো সম্পর্ক ছিল না, ভালো থাকতে পারতেছিলাম না, অভাব অনটন, ওর সাথে চলতে পারি না, এই জন্য আমাকে ছেড়ে দিছে। ও মাঝে মাঝে হিন্দু ধর্ম পালন করে, মানে মনির নামে কিছু মিথ্যা কথাবার্তা আমি তখন লাভলির পরিবারকে বলি। এবং লাভলির পরিবারকে এই কথাগুলো বলার পরে লাভলির পরিবার তখন স্বেচ্ছায় তখন মেনে নিল। এবার আমি শুধু অনুরোধ করলাম যে যেহেতু আমার জীবনে একটা কলঙ্ক আছে, আমি যেহেতু মনিকে বিয়ে করছি এবং মনির জীবন আমি এভাবে নষ্ট করছি, এখন যদি আমি মানে আপনার বড় করে অনুষ্ঠান করে লাভলিকে বিয়ে করে, তাহলে এখানে সম্ভবত মনির বাবা কোনো ঝামেলা করতে পারে। মনির বাবা আসবে, এখানে ঝামেলা করবে, যেহেতু আমি ওনার মেয়ের জীবন নষ্ট করছি। তো এই জন্য আমি চাই যে অনুষ্ঠানটা বড় করে না হোক, আমি খুব ছোট আকারে, মানে একদম ছোট আকারে আমি লাভলিকে বিয়ে করে আমার ঘরে উঠাতে চাই। কিন্তু এটা শুধু আমরা পরিবারের মানুষরা জানবো, বাইরে কেউ যাতে বিষয়টা না জানে। তো এই লাভলির বাবা মা তখন চিন্তা করলো যে কথা তো ঠিকই আছে, যদি এটা জানাজানি হয় তাহলে তো হয়তো সমস্যা হয়ে যাবে, বা আপনার মনির বাবা হয়তো সমস্যা করতে পারে। এই জন্য একদিন রাতের আঁধারে তখন এই লাভলির সাথে আমার বিয়ে হয়। লাভলির সাথে বিয়ে হওয়ার আগেও আমি মনির সাথে ফোনে কথাবার্তা বলি, এবং আমি বললাম যে তুমি মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ো, আমার শরীর ভালো না, আমি সারাদিন আব্বাকে নিয়ে দৌড়দৌড়ি করছি, আমি ঘুমিয়ে যাব, তো তুমি ঘুমিয়ে যাও। এই কথা বলে সিরাতেই আমার তখন লাভলির সঙ্গে বিয়ে হয়, এবং বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে লাভলির সাথে আমার বাসর হয়। বাসর করে এসে আমি একবার চিন্তা করি আমি লাভলিকে সব কিছু বলে দিব, আবার চিন্তা করি সব কিছু বলে দিলে যদি লাভলি আমাকে টাকা না দিল, এবং লাভলি যদি হিতে বিপরীত করে, অলরেডি তো আমি কাবিন করে ওকে বিয়ে করে আনছি, পরে তো লাভলিকে আমার কাবিনের টাকা দেওয়া লাগবে। তা আমি আর লাভলিকে কোনো কিছু বললাম না। লাভলির সাথে আমার বাসর হলো, এবং 3 দিন পর্যন্ত লাভলি যেহেতু আমাদের পার্শ্ববর্তী ঘরের মেয়ে ছিল, এই জন্য এই বিষয়টা আসলে ওভাবে জানাজানি হয়নি, এলাকার লোকজন ওভাবে জানে নাই। ও আমাদের ঘরে আছে, এবং ঘরে এসে আমাদের আম্মুর সাথে থাকতেছে। পরে কিছুদিন পরে ও কিছু টাকা দেয় আমাকে, কিছু টাকা দেয় বলতে 60,000 টাকা দেয়, এবং 60,000 টাকা দেয়। 60,000 টাকা দেওয়ার পরে আমি তখন আমার যে ছোট 2টা বোনের মাঝে একেবারে বড় যে বোনটা ছিল, ওই বোনের বিবাহটা সম্পূর্ণ করি। আমার বোনের বিয়েটা দেয়, এবং আমি যে আমার বোনের বিয়ে দিই এটা কিন্তু আমার মনি জানে। মনি আমাকে বলে, তুমি যে তোমার বোনের বিয়ে দিচ্ছ, টাকা কোথায় পাইছো, আমার এটা বলে। আমি তখন বললাম, মা খুব কষ্ট করে টাকা ম্যানেজ করছে, কোত্থেকে জানি, ঋণ টিন করে ম্যানেজ করছে, এবং সেই টাকা দিয়ে আমার বোনের বিয়ে হইতেছে। তখন কিন্তু আমি মনির কাছে কোনো সত্য কথা স্বীকার করি না। আসলে সত্যটা আমি স্বীকার করবো কি, এটা আসলে বলার মতো না, আর এটা তো মনি কখনো মানবেও না, বা মানলেও পরে আমি বুঝিয়ে শুনে রাজি করাবো, কিন্তু এখন তো আর এই বিষয়ে কথা বলা যাবে না। যাই হোক, একটা পর্যায়ে এভাবে আমি সপ্তাহখানিকের মতো বাড়িতে থাকি। থাকার পরে আমি তখন লাভলিরে বললাম যে, লাভলি ঠিক আছে, আমি শহরে যাই, যেহেতু আমি চাকরি করি, তো আমি তার এখানে বসে থাকতে পারবো না। পরে আমি কী করলাম, আপনার চিটংয়ে চলে আসলাম। আসার পরে আমি আবারও মনির সাথে আসি একইভাবে। মনিকে মনির মতো করে ম্যানেজ করতেছি, এবং লাভলিকে লাভলির মতো করে ম্যানেজ করতেছি। আমি 2টা বই কন্টিনিউয়াসলি করতেছি। এরকম করে লাভলি কিন্তু খুব সন্দেহ করে, মানে বারবার ফোন দেয়, মানে আমি কী করি না করি। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, মানে বিয়ের কিছুদিন পর থেকেই আমার মা লাভলিকে বারবার প্রেশার দিচ্ছে যে, তুই না মায়ের দিকে থেকে জানি পাইছস, তোর না মায়ের দিকে থেকে জানি তুই পাইছস, এটা কই, এটা আমাদেরকে দিয়ে দে। যেহেতু তোর স্বামী এখন তোর বিয়ে মানে যেহেতু আপনার মানিকের সাথে তোর বিয়ে হয়েছে, তাহলে তোর যত সয় সম্পত্তি আছে সব কিছুর মানে উত্তরাধিকারী বা মালিক তো মানিক, তাই না? তাহলে মানিকেরই তুই এটা দিয়ে দে। এটা ও বারবার বলতো। ও বলে যে এটা আমার মামা নিয়ে গেছে, মামা বলছে দিবে। ওর মামা নিয়ে গেছে এতটুকুর মাঝে। তো এরই মাঝে আমি তখন কী করতাম, মুনির নিয়ে শহরে থাকতাম, তো গ্রামে যাইতাম, শহরে থাকতাম। এমন করে থাকতে থাকতে আমার আম্মা তখন আস্তে আস্তে করে এই লাভলির সাথে ঝামেলা শুরু করে যে, তোরে আমি বিয়ে করাইছি একটা মাত্র কারণে, তুই মায়ের দিকে থেকে কী জানি পাইছিস, এটা আমাদেরকে দিয়ে দিবি, আমার ছেলেকে দিবি, এটা এখন দিচ্ছিস না কেন, এটা ঘুরে দিতেছিস কেন? এরকমভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ঝগড়াঝাটি করতে করতে একটা সময় হলো কি, লাভলি আমারে বলতেছে, তোমার আম্মা সবসময় আমার সাথে ঝামেলা করে, আমার সাথে ঝগড়া করে, ওই মায়ের দিকে আমি কী পাইছি এটা তোমার আম্মুকে দিয়ে দেওয়ার জন্য। তো এটা নিয়ে যেহেতু তোমার আম্মু ঝামেলা করে বা ঝগড়া করে, আমি এখানে থাকবো না, তুমি আমাকে নিয়ে যাও। মানে ও আমারে বলতেছে, আমি এখানে থাকবো না, তুমি আমাকে নিয়ে যাও, আমি তোমার সাথে শহরে থাকবো, আমি চট্টগ্রাম শহরে তোমার সাথে থাকবো, তুমি আমাকে নিয়ে যাও। এখন আমি তো চট্টগ্রাম শহরে আনতে পারবো না, কারণ চট্টগ্রাম শহরে তো অলরেডি আমার মনি একটা বউ আছেই।
আমি ওরে বলি, আমি আমার মারে বলি যে মা তুমি এত লোভী কেন হইছো, ওরে বিয়ে করাইছো, ও তো টাকা পয়সা দিছে, আমার 2 বোনের বিয়ে হয়েছে, মানে এখন কেন তুমি এরকমটা করতেছো, এরকম ঝামেলা করো না, ও দিয়ে দিবে, ও আর আমি আমরাই তো, আমাদের সন্তানাদি হলে দিয়ে দিবে, এরকম করে মা বলতেছে। এমন করতে করতে একটা সময় লাভলিও তখন বেবি কনসেপ্ট করে, এবং লাভলির ঘরেও যখন বাবু হয়, লাভলির ঘরে আমার একটা ছেলে সন্তান হয়, আর মনির ঘরে কিন্তু আমি আর সন্তান নিলাম না। এবার আস্তে আস্তে করে লাভলি আমাকে সন্দেহ করতে শুরু করে, মানে মনিও মনির জায়গা থেকে সন্দেহ করে, লাভলিও লাভলির জায়গা থেকে সন্দেহ করে। যেহেতু আমি একটা পুরুষ 2টা বউয়ের কাছে যাচ্ছি, 2টা বউ কন্টিনিউ করতেছি, তা দুজনের মনেই তখন বিভিন্ন ধরনের সন্দেহ বাসা বাঁধে যে আমি মনে হয় কিছু না কিছু করি। লাভলি আমাকে সন্দেহ করে এবং মনিও আমাকে সন্দেহ করে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে কী করা যায়, মানে আমি কোনো উপায় বুদ্ধি পাচ্ছিলাম না। এবং উপায় বুদ্ধি না পাওয়ার পরে একদিন আমি গোসল করতে যাই, মানে আমার মোবাইলটা রেখে গোসল করতে যাই। তো লাভলি কিন্তু, মানে মনে কিন্তু কোনোদিন আমার মোবাইল হাত দিত না, ওই কিন্তু কোনোদিন আমার মোবাইলে কল আসলে আমাকে ডাকতো যে মানে তোমার ফোনে কল আসছে, আমি তখন কথা বলতাম, কোনো মোবাইল ধরতো না। তো সন্দেহের বশবর্তী হয়ে ও তখন করে কি আমার মোবাইল চেক করে, কেমনে কেমনে আমি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখি, আমার লকটা খুলেও তখন মোবাইল চেক করে, এবং মোবাইল চেক করার পরে ওই তখন সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারে। লাভলির সাথে আমার ছবি দেখে বা এটা ওইটাও সব কিছু মোবাইল ফোন থেকেও বের করে ফেলে। তো বের করেও ও আমাকে কোনো কিছু বলে না যে এরকম একটা জিনিস দেখছে বা এরকম এরকম ঘটনা এটা ওর চোখে পড়ছে, আমাকে কিছুই বলে না। কিছু না বলার পরে কয়েকদিন, মানে কিছুদিন পর ও জানি কেমন একটু অন্যরকম হয়ে যাচ্ছিল, আগের মতো করে আমার সাথে কথা বলে না, একটু গম্ভীর গম্ভীর ভাব করে থাকে। আমি মনে করছিলাম মনে হয় আমাকে সন্দেহ করে। এমন করতে করতে একদিন হঠাৎ করে আমাকে বলতেছে আমি আমার আব্বুর কাছে চলে যাবো। আমারে বলে, আমি বললাম তো তোমার আব্বু কি তোমাকে এখন মেনে নিবে? ও বলে যদি নেই নিবে, আর যদি মেনে না নেয় তাহলে আমাকে 2 টুকরা করে মেরে ফেলবে। তোমার মেয়েকে তুমি নিয়ে যাও, আমি আমার বাবার কাছে চলে যাব। আমি তখন বললাম, এটা তুমি আমারে কি বলতেছো? এটা তুমি কি ধরনের কথা বলো যে তুমি তোমার আব্বুর কাছে চলে যাবা? কেন চলে যাবা? আমার কি কোনো অন্যায় আছে? আমি কোনো অপরাধ করছি? যদি কোনো অপরাধ করে থাকি তাহলে তুমি আমাকে বলো, আমি কি অপরাধ করছি, কি অপরাধে তুমি তোমার আব্বার কাছে চলে যাবা? ও আমাকে বলে, না তুমি কোনো অপরাধ করো নাই, অপরাধ আমি করছি। আমি অপরাধ করছি বলেই তো আমি বাবা মার সব কিছু ছেড়ে তোমাকে বিয়ে করছি, আর তুমি আমাকে এইভাবে ঠকাইতেছো, এগুলো আমাকে বলতেছে। তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এমন করে করে একটা সময় হলো কি, আমি কাজে গেলাম রাতের বেলায়, মানে সাথে আমার ঝগড়া হইতো, মানে প্রতিদিন, মানে প্রচণ্ড ঝগড়া হইতো। ও কিন্তু আমার বলে না, মানে অবাক করার বিষয় হচ্ছে ও সব কিছু জানার পর আমাকে কিচ্ছু বলতো না। না বলার পরে একদিন হলো কি, ওই হঠাৎ করে করছে কি চলে গেছে। মানে আমি কাজে গেছিলাম, আপনার গার্মেন্টসে গেছিলাম কাজ করার জন্য, রাতের বেলায় ঘরে আসছে, এসে দিয়ে ঘরে তালা মারা, চাবি বাড়িওয়ালার কাছে দিয়ে ও চলে গেছে, মানে মেয়ে নিয়ে চলে গেছে। এখন কোথায় চলে গেছে, আমি ওর নাম্বারে কল দিছি, নাম্বারে কল দেবো, তখন কলটা রিসিভ করছে। রিসিভ করে পরে আমি আমার পিসির বাড়িতে চলে যাচ্ছি। আমাকে বলে, আমি বললাম তুমি তো মুসলিম হয়েছো, মুসলিম ধর্ম গ্রহণ করছো, কলমা কলমা পড়ছো, এখন তুমি তোমার পিসির বাড়িতে চলে যাবো, মানে এটা কি ধরনের কথা? ও আমাকে বলে, তোমার ধর্মীয় খারাপ, তোমার ধর্মীয় মানুষ খারাপ, আমার সাথে বেইমানি করছো, আমার সাথে চিটিং করছো। এইবার আমাকে ফোনে সব কিছু জানাইতেছে, মোবাইল ফোনে, যে এমন এমন তুমি বাড়িতে গিয়ে লাভলির বিয়ে করছো এবং লাভলির ঘরের সন্তান পর্যন্ত হয়েছে, আমি কিছুই জানি না, আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, তুমি যা করতে আমি তোমার সব কথা শুনতাম, তোমার কথার বাইরে আমি কিছুই করি নাই, অথচ তুমি আমাকে এইভাবে ধোকা দিলা, আমার সাথে চিটিং করলা, আমার সাথে প্রতারণা করলা। মানে ও প্রচণ্ড রকমের মন খারাপ করে, এবং মন খারাপ তো করে করে তখন কী করে মোবাইল ফোনটাকে বন্ধ করে দেয়। তো মোবাইল ফোনটা বন্ধ করে দিয়ে আমি আর ওর সাথে কোনো যোগাযোগ করতে পারি না, ও কোথায় চলে গেছে না গেছে, মানে মনটা তখন খুব খারাপ হয়ে থাকে, ও কই চলে গেল, ওর পিসির বাড়িতে না কারো বাড়িতে চলে গেছে, ওই বাড়িতে ও আছে। এবং থাকার পরে এদিক থেকে আমি তখন মানে একদম সব কিছু হারাইয়া পাগলের মতো বাড়িতে ফিরে আসছি। বাড়িতে আসছি, আইসা লাভলির সাথে আমি আর ওই, মানে আর লাভলির সাথে আমি আর ভালো নাই। আমার মা সবসময় লাভলির সাথে ঝগড়া করে যে তুই যে মানে মায়ের দিকে যেটা পাইছিস এটা তুই দিচ্ছিস না কেন, আমাদেরকে দিয়ে দে, আমার ছেলেকে দিয়ে দে। এইগুলো আমার আম্মা শুধু লাভলিকে বলে, লাভলির কাছে চাইতে থাকে। লাভলির এটা ওই লাভলির মামা নিয়ে গেছে, যার জন্য লাভলি দিতেও পারে না। ওই একটা কথাই বলো, আমার মামা নিয়ে গেছে, আমার মামা বলছে দিবে, আমার মামা এখন দেয় না, আমি কী করবো বা আমরা কী করবো। এই নিয়ে আমার আম্মা তখন এই ওর সাথে ঝগড়া জামে। আমি তখন বাড়িতে আসছি, এবং বাড়িতে আসার পর আমি তখন মানে ওর সাথে আমি রাতের বেলায় ঘুমাইতাম, কিন্তু আমাদের মাঝে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হতো না। আমার একটা মানে বড় একটা ছেলে আছে, ছেলেটাও তখন মোটামুটি বড় হইতেছে আস্তে আস্তে করে। আমার আব্বা আমার সাথে আমার ছেলে ঘুরে ফিরে খায়, ছেলের সাথে ভালো সম্পর্ক। আর প্রতিদিন আমার কাছে বিচার দেয় যে তোমার আম্মা আমার সাথে ঝগড়া করে, তোমার আম্মা আমার সাথে ঝামেলা করে, তোমার আম্মার মাঝে অনেক লোভ। তোমার আম্মা বলতেছে যে আমি তোমারে আমার যেটা আমি পাইছি মায়ের দিকে এটা তোমাকে দিয়ে দেওয়ার জন্য, তুমি তোমার আম্মাকে বুঝাও। আমি আমার আম্মাকে কোনো কিছু বুঝাই না, এবং আমি লাভলির গায়ে হাতও দিই না, মানে আমি লাভলির শরীর স্পর্শ করি না। আমি আমার মতো করে চলতেছি, ফিরতেছি, খাইতেছি। আমি যখন একটা দোকান দিই, আমাদের বাড়ির কাছে একটা মুদি দোকান দিই ছোটো, ওই মুদি দোকান দিয়ে আমি তখন মুদি দোকান চালাইতে আছি। আর মনির সাথে আমার কোনো যোগাযোগ নাই, কিন্তু আমি যোগাযোগ করার জন্য চেষ্টা করি
যে মনি কোথায় চলে গেছে, বাট আমি এটা ওর কোনো সন্ধান পাই না, মেয়ে নিয়ে কই চলে গেছে। আর আমি আমার মতো করে এখানে পড়ে আসি, মানে আমি লাভলির সাথে পড়ে আসি। এমন করতে করতে আমার আম্মা যে এইভাবে ঝগড়া করে ঝামেলা করে, লাভলি কী করে একদিন রাগ করে ওদের বাড়িতে চলে যায়, মানে ওদের ঘরে চলে যায়। এবং ওদের ঘরে চলে যাওয়ার পরে ওদের ওই বাড়িতে তখন একজন আপনার মানে আমাদের যে মন্দির ছিল মায়াদিঘির ওই মন্দির, মায়াদিঘির ওই মন্দিরের পাশে একটা আপনার শম্ভুনাথ তান্ত্রিক বলে একজন লোক আছে, ইন্ডিয়া থেকে আসে উনি, ওনার নাম হচ্ছে শম্ভুনাথ। উনি আসে, উনি এসে উনি অনেক বড় মাপের একজন তান্ত্রিক, বিভিন্ন মানুষের সমস্যার সমাধান করে, বা আপনার ধরেন স্বামী স্ত্রীর সম্পর্ক যদি অমিল থেকে মিল করে দেয়, শাশুড়ির সাথে বউর সম্পর্ক ঠিক করে দেয়, মানে এক কথায় বলতে গেলে কবিরাজ বা তান্ত্রিকটা যে ধরনের কাজগুলো করে এই ধরনের কাজগুলো উনি করতো, এবং ওই মন্দিরে উনি থাকতো। এবং মন্দিরে থাকা অবস্থায় তখন হলো কি, এই লাভলির মা তখন লাভলিকে নিয়ে ওই তান্ত্রিকের কাছে যায়, তান্ত্রিকের কাছে যায়। এবং গেলে পরে এই তান্ত্রিক তখন ওকে মানে ওর মারে কী কী বুঝায়, এবং বুঝানোর পরে ওই তখন করে কি এই এই মানে ওরে কী কী বুঝায়, তাবিজ দেয়, পানি পড়া দেয়। তো এখনও করে কি মানে আমার এগুলো খাওয়াবে, মানে ওই যে তান্ত্রিক কবিরাজ যা দিচ্ছে এগুলো আমাকে খাওয়াবে। এগুলো খাওয়ানোর জন্য ও তখন আমার বাড়িতে আসে এবং আমাকে চেষ্টা করে এগুলো খাওয়ানোর জন্য। আমি তখন খাই না, আমাকে বলে একটু পানি পড়া খাও, তাবিজটা পড়ো, এগুলো আমি পড়ি না। আর আমার মা তোকে মানে দুই চোখে দেখতে পারে না, আমার আম্মার কথা হচ্ছে তুই এই পরিবার থেকে বেরিয়ে যা, তুই কেন তোর সম্পদ কেন তুই তোর মামাকে দিয়ে দিবি, তুই তোর মামার বাড়িতে যা। মানে আমার মা টোটালি ওর কোনো কথা শুনতেই পারে না, ওকে দেখতেই পারে না। এমন অবস্থার ভিতরে ওই দিন আমাকে বলতেছে যে মানিক আমি তোমার কাছে একটা অনুমতি চাইবো, যদি তুমি আমাকে অনুমতিটা দাও। আমি বললাম কী অনুমতি? ও আমাকে বলে যে শম্ভুনাথ যে তান্ত্রিকটা আসছে, আমি ওই তান্ত্রিকের কাছে যাব এবং তান্ত্রিকের সেবা যত্ন করবো, ওনার সাথে থাকবো, এবং ওনার সাথে থাকলে আমি আমার মনের ইচ্ছা পূরণ করতে পারবো। তো একে তো আসলে আমার লাভলির প্রতি কোনো রকমের মায়া ভালোবাসা ছিল না, এবং ছেলেটা আছে এবং এই জন্য শুধু ছেলেটার মুখের দিকে তাকাই আমি ওর সাথে কথা বলি বা সংসার করি। তো ওর প্রতি তো আমার কোনো প্রেম ভালোবাসা নাই। আর ও তান্ত্রিকের কাছে যাক, ও যেখানে খুশি সেখানে যাক, এতে আমার কিছু যায় আসে না। আমার ঠিক আছে তুমি যাও, আমার কোনো সমস্যা নাই। ওই তখন করে কি সকালে ওই তান্ত্রিকের কাছে যায় এবং তান্ত্রিকের সাথে থাকে, তান্ত্রিক তারে কী কী করায়, মানে তারে দিয়ে বিভিন্ন ধরনের কাজ টাজ করায়, টাকা পয়সা দেয়, এবং এই দিয়ে সে তার মায়ের সাথে চলতেছে, মাঝে মাঝে আমাদের পরিবারেও আসে। এই করতে করতে আমি হঠাৎ করে খবর পাইলাম যে মনি ওর যে পিসির বাড়িতে চলে গেছে, ওইখান থেকে মনি যেহেতু মুসলিম হয়ে গেছে, ওইখানে একটা মুসলিম পরিবারে মনির আবার বিয়ে হয়েছে, আমার মেয়েটা সহ মনির এক জায়গায় বিয়ে হয়েছে। এই বহু বছর পর আমি তখন এই খবরটা পাই, এবং খবরটা পাওয়ার পরে ওর পিসির মাধ্যমে আর একটা মেয়ের মাধ্যমে খুব কষ্ট করে আমি তখন মনির নাম্বারটা ম্যানেজ করি। এবং মনির নাম্বারটা ম্যানেজ করার পরে আমি তখন মনির সাথে মোবাইল ফোনের মাধ্যমে কথাবার্তা বলি। ওরে ফোন দিয়ে ওরে আমার সাথে খুব দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, যে তুমি আমাকে ধোকা দিয়েছো, আমার সাথে চিটিং করেছো, আমার সাথে বেইমানি করেছো, তোমার আল্লাহ আমার ভগবান তোমায় কখনো ক্ষমা করবে না, এগুলো আমাকে বলতো। তাই বললাম তুমি তো আমাকে ডিভোর্স করা ছাড়াই অন্য একটা লোককে বিয়ে করে ফেলছো। আমাকে বল আমি যেহেতু মুসলিম হয়ে গেছি, আমার পরিবার তো আমাকে মেনে নেবে না, তো আমার পিসে আর একটা মুসলিম ছেলে গেছে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, আমি ওই পরিবারে ভালো আছি। তারপরে আমি বললাম যে আমার তোমার সাথে একটু দেখা করতে ইচ্ছে করে, আমার সাথে একটু দেখা করবো, আমার মেয়েটার জন্য খুব মন খারাপ লাগতেছে, আমার মেয়েটাকে একটু কোলে নিব, আমার মেয়েটার জন্য আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। এরকম করে ওর সাথে যখন মানে কথাবার্তা বলি, ও তখন একটা পর্যায়ে আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তোমার মেয়ের জন্য যদি এতই খারাপ লাগে তাহলে মেয়ে দেখতে আসো। এই কথা বলে ওর যেই গ্রামে বিয়ে হয়েছে ওই গ্রামের পাশেই একটা বড় বাজারে ওর সাথে আমার প্রথম একদিন দেখা হয়। দেখা হওয়ার পরে ও তখন আমার সাথে দেখা করে আমারে বলে মেয়েটাকে আমার কোলে দেয়। প্রায় আপনার ১-১.৫ বছর পর আমি তখন আমার মেয়েটাকে কোলে পাই। মেয়েটাকে কোলে নিয়ে আমি আদর করি। আমি বললাম যে তোমার স্বামী কেমন আছে, ভালো আছে? ও বলল স্বামী একটু বয়স্ক, মানে অনেকটা মধ্য বয়সের থেকে অনেক বয়স হয়ে গেছে, অনেকটা বয়স্ক আর কি, এই লোকের কাছে বিয়ে হয়েছে। পরে আমি বললাম যে তোমার ফোন নাম্বার দেয়, মাঝে মাঝে তোমার সাথে কথাবার্তা বলবো। তো ওর কাছ থেকে আমি তখন ওর মোবাইল নাম্বার নিয়েছি, এবং মোবাইল নাম্বার নিয়ে গিয়ে আমি তখন মাঝে মাঝে এই মনির সাথে ফোনে কথাবার্তা বলি। এবং ১ দিন ২ দিন ৩ দিন, যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, স্বামী স্ত্রী দীর্ঘ বছর ধরে ছিলাম, এবং আমার একটা মেয়ে তার কাছে আছে। এমন করতে করতে ওর হাজব্যান্ডের সাথে ওর সম্পর্ক ভালো ছিল না, মানে ওর যে আছে ওনার সাথে ওর সম্পর্ক ভালো ছিল না, এবং সম্পর্ক ভালো না থাকার কারণে এই বিভিন্ন সমস্যার মধ্যে ও তখন পড়তেছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছে, এবং আমাকে হেল্পের জন্য ডাকতেছে। আমি চাইতাম এবং বিভিন্নভাবে ওকে আমি সাহায্য সহযোগিতা করতাম, এবং ওর সাথে আমার অনেক ধরনের সম্পর্ক হয়ে গেছে ইতিমধ্যে। অনেক ধরনের সম্পর্ক, আমি তো আমার বউয়ের কাছে যাইতাম না, মানে লাভলির কাছে যাইতাম না, লাভলির শরীর স্পর্শ করতাম না। লাভলি থাকতোই ওই আপনার শম্ভুনাথ ইয়ের কাছে, ওই কবির তান্ত্রিকের কাছে, ওই শম্ভুনাথ তান্ত্রিকের কাছে থাকতো, ওইখানে থাকতো। এরকম করতে করতে আমি তখন মানে মনিরে বলতেছি তুমি ওই পরিবার ছেড়ে চলে আসো।
তুমি যে বৃদ্ধ লোকের কাছে আসো তাকে ছেড়ে চলে আসো, আমি তোমার সাথে আবারও সংসার করব, আমাদের যা হবার তা হয়েছে সব কিছু বলে আমরা আবার একসাথে থাকবো। না, ও আসবে না। ও আমাকে বলে যে না, আমি যার সাথে আছি আমি তার সাথে থাকবো, আমি কখনোই তোমার সাথে থাকবো না, আমি তোমার কাছে আসবো না, যা হবার তা হয়ে গেছে, তুমি তোমার বউ নিয়ে থাকো, আমি তোমার বউ নিয়ে থাকতে চাই না। এরকম করে ভাই কাটতে কাটতে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে আল্লাহ আমাকে একটা উপায় দাও, একটা বুদ্ধি দাও, আমি এভাবে দুই নৌকায় পা দিয়ে থাকতে পারতেছি না, হয় আমাকে যেভাবেই হোক লাভলির সাথে আমার সম্পর্ক আলাদা করে দাও, অথবা আমাকে মনিকে এনে দাও। মানে এরকমভাবে আল্লাহর কাছে চাইতাম। অ্যান্ড এমন করতে করতে হঠাৎ করে যেমনটা আমি আল্লাহর কাছে চেয়েছি তেমনটা একদিন হয়েছে। হঠাৎ করে আমি শুনতে পারি লাভলি নাকি প্রেগনেন্ট, মানে লাভলির পেটে বাবু আসছে। এবার লাভলির পেটে বাবু আসছে এটা শোনার পরে আমি তখন সবার কাছে বলা বলি করতে শুরু করি, লাভলির সাথে তো আমার কোনো শারীরিক সম্পর্ক আজকে অনেক বছর ধরে হচ্ছে না, কোনো শারীরিক সম্পর্কও নাই, আমি ওর শরীরেও হাত দিই না, তাহলে ওর পেটে যদি বাবু আসে তাহলে ওই বাবুর বাবা হচ্ছে শম্ভনাথ, ওই শম্ভনাথ তান্ত্রিক, ওই তান্ত্রিক হচ্ছে ওই বাচ্চার বাবা, আমি ওই বাচ্চার বাবা না। মানে এইটা বললাম, মানে এইটা বলার পরে হিন্দু সম্প্রদায়ের যে লোকেরা ছিল তারা, মানে তাদের উনি ঠাকুর ছিল বা আপনার ছিল, এইটা বলার কারণে তখন ধরেন তারা ক্ষিপ্ত হয়ে যায়। মানে একই তো আপনার মুনির বাবা আমার উপরে খুব রাগান্বিত, পুরো হিন্দু সমাজটাই আমার উপরে খুব রেগেছিল, যেহেতু আমি মুনিকে নিয়ে পালাই গেছি বা মুনিকে বিয়ে করছি, আর তারা আমার উপরে রাগ। এর উপরে যখন আমি তাদের ওই শম্ভনাথ তান্ত্রিককে নিয়ে বা তাদের ওই ঠাকুরকে নিয়ে যখন আমি এরকম একটা কথাবার্তা বলি, যে এরকম একটা কথাবার্তা যখন আমি বলি এবং এটা বলার পরে তারা আরও বেশি রেগে যায়, এবং তারা তখন পুরো তাদের যে দল বল ছিল সব কিছু নিয়ে একবার তো আমার বাড়ি অ্যাটাক করছে, তখন তারা এই বিষয়টা নিয়ে তাদের ওই যে কবিরাজ ছিল ওনার কাছে, মানে আমাদের যে সর্দার ছিল মাতবর ছিল তাদের কাছে তখন বিচার দেয় যে মানিক এটা করছে, মানিক এটাকে এই ধরনের অপকর্ম করছে, এবং এইভাবে মানিকের মানে হতে পারে না, মানে খুবভাবে হচ্ছে তার মানে আমার সময় তারা খারাপ ব্যবহার করতে থাকে। কেন আমি এই মানে ইয়ের কথা বললাম, তান্ত্রিকের কথা বললাম, এই সম্মানতান্ত্রিক কথা বললাম। পরে মুনির বাবা মা তখন আপনার এই লাভলির বাবা মা তখন বিচার দেয় আমাদের এলাকার চেয়ারম্যানের কাছে যে আমরা লাভলির সাথে এরকম অন্যায় করতেছি, এরকম অপরাধ করতেছি, এগুলো। তো তখনই ওই লাভলির পরিবার থেকে, মানে লাভলির পরিবার যখন বিচার দেয় চেয়ারম্যানের কাছে, তখন চেয়ারম্যান আমাকে ডাকায়, আমার বাবাকে ডাকায়, আমার মাকে ডাকায়, এবং ডাকানোর পরে আমি চেয়ারম্যানের কাছে অকপটে স্বীকার করি যে লাভলির সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয় নাই, লাভলির সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয় না, এবং লাভলির সাথে আমার কিছুই না, এবং লাভলি মূলত আমাকে, লাভলির পেটে যে সন্তান আছে ওই সন্তানের বাবা আমি না, মানে আমি এটা অস্বীকার করি। এবং অস্বীকার করার পরে চেয়ারম্যান তখন আমাকে বলে এর আগেও আমি অনেক ঘটনা ঘটাইছি, আমি মনিকে নিয়ে পালাইছি, এবং আমি মনির বাবার দোকান থেকে টাকা পয়সা নিয়ে গেছি বা অনেক ঝামেলা করছি, অনেক কথাবার্তা তিনি আমাকে বলে, এবং বলে তিনি আমাকে সর্বশেষ একটা কথাই বলে যে মানিক, এখন তুই যদি লাভলিকে নিয়ে সংসার না করিস তাহলে লাভলির মানে যেই মানে লাভলি তোকে এই পর্যন্ত যত টাকা দিতে তোদের পরিবারে, লাভলি কিন্তু আমাদেরকে অনেক টাকা দিচ্ছে, প্রায় 2.5 লাখ 3 লাখ টাকার মতো আমাদের পরিবারে দিছে, আমার 2 বোনের বিয়ে শাদী নিয়ে, আমার আব্বার অসুস্থের জন্য, বা আমি যে দোকান করছি ওই দোকানের কিছু পুঁজিও দিছে, মোটামুটি টাকা পয়সা দিছে। এখন চেয়ারম্যান আমার বলতেছে সম্পূর্ণ টাকা তো লাভলিকে ফিরিয়ে দেওয়া লাগবে, লাভলিকে সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেওয়া লাগবে, এবং তুই সম্পূর্ণ টাকা লাভলিকে ফিরিয়ে দিবি, আর নয়তো তুই লাভলিকে নিয়ে সংসার করবি। তাই এই টাকা ফিরিয়ে দেওয়ার সামর্থ্য তো আমার নাই, আমি তো ওই টাকা ওর ফিরিয়ে দিতে পারবো না। পরে চেয়ারম্যান বললো যে যত যাই হোক তোর বউ নিয়ে তুই ঘরে যা। এবার বাধ্য হয়ে আমি তখন এই লাভলিকে নিয়ে ঘরে আসলাম, এবং লাভলিকে নিয়ে ঘরে আসার পরেই এরকম করে সময়গুলো কাটতে কাটতে লাভলির ঘরে একটা কন্যা সন্তান হয়, মানে একটা মেয়ে হয়। আবার এই বিষয়গুলো কিন্তু আমি আমার মনিকে জানাইতাম, মনি আমার ওর মতো করে শুধু আমার সাথে, মনি শুধু শারীরিক সম্পর্ক ব্যতীত আমার পারিবারিক বিষয় নিয়ে ও কোনো কথা বলে না, আমার পরিবারে কি হচ্ছে না হচ্ছে, আমি কেমন আছি না আছি, এই বিষয় নিয়েও কোনো কথা বলে না, শুধু শারীরিক সম্পর্ক মাঝে মাঝে ডাকে, শারীরিক সম্পর্ক করে, এবং এরপরও আমাকে ছেড়ে দেয়। তাই এইভাবে লাভলির সাথে তখন আমি থাকতেছি, এবং থাকতে 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 মেয়েটা হওয়ার পরে এই মেয়েটার চেহারা আমার চেহারার সাথে কোনো মিল নেই, মানে কোনো অংশে এক বিন্দু পরিমাণেরও মিল নেই, এবং লাভলি তখন নিজেই স্বীকার করে আমার কাছে, ওইখান থেকে আসার পর স্বীকার করে ওই কবিরাজ নাকি যে আপনার সম্পূর্ণ যে তান্ত্রিক ছিল ওই তান্ত্রিক এখন নাই, উনি এই ঘটনার পরে চলে গেছে মন্দির থেকে। ও বলতেছে ওই তান্ত্রিকটাই ওকে বলছে যে এই মানে এই মধ্যে মানে মায়াদিঘির ভিতরে অনেক বড় গুপ্তধন আছে, এই গুপ্তধন ওকে পাওয়াই দিবে, বলছে যে মায়াদিঘিতে যে গুপ্তধন আছে ওই গুপ্তধন আমি তোমাকে পাওয়াই দিব, এবং এই গুপ্তধন আমি তোমাকে দিব যার জন্য আমি যা বলি তোমাকে সব করতে হবে। এবং যেহেতু ও এখন আমার বউ আছে, লাভলি আমার বউ আছে, ওই হিসাবে আমি খুব মানে গভীর থেকে বলি না, শুধু এটুকুই বলি ওর সাথে ওই আপনার তান্ত্রিকের শারীরিক সম্পর্ক হয়েছে, এবং যে বাচ্চাটা যে মেয়েটাও দুনিয়াতে এনেছে ওই মেয়ের বাবা কিন্তু ওই তান্ত্রিক, উনি কিন্তু ওইখান থেকে চলে যায়, পরে ওইখান থেকে চলে গিয়ে উনি কোথায় যায় আমি জানি না,
এবং এরপরে পরিপ্রেক্ষিতে দেখা যায় যে বাধ্য হয়ে আমার এই লাভলিকে নিয়ে সংসার করা লাগতেছে। তো মন থেকে কোনোদিনও আমার লাভলির প্রতি ভালোবাসা আসে না। আমি হাজার চেষ্টা করি, মন থেকে লাভলিকে আমি ভালোবাসতে পারি না। এবং যত টান যত ভালোবাসা সব কিছু আমার মনির জন্য। মনিকে একদিন না দেখলে আমি পাগল হয়ে যাই। প্রতি 2-3 দিন পর আমি মনির সাথে দেখা করি, ওর সাথে আমি শারীরিক সম্পর্ক করি। আবার এদিক দিয়ে আমি লাভলির সাথেও আসি। মনির সাথে যে আমার এই ধরনের সম্পর্ক হয় এগুলো কিন্তু লাভলি জানে, এবং লাভলি জেনেও লাভলি আমাকে কোনো কিছু বলে না। আমার আব্বা আম্মা এখনও দুজনেই আছে, এবং আমি এখন বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, আমি লাভলির সাথে ঘুমাই, লাভলির সাথে থাকি, কিন্তু লাভলির প্রতি আমার কোনো ভালোবাসা আসে না, কোনো ভালোবাসা আসে না। এবং আমার মন শুধু মনিকে চায়। আমি যে কোনোভাবে মনিকে আমার জীবনে ফিরিয়ে আনতে চাই। শত চেষ্টা করেও আমি মনিকে আমার জীবনে ফিরিয়ে আনতে পারতেছি না। মনি আমার কাছে ফিরে আসে না। আর আমি যে লাভলিকে নিয়ে পড়ে আছি, লাভলির প্রতিও আমার কোনো ভালোবাসা জাগে না। এবং আমার দিন যত সামনের দিকে যাচ্ছে আমার কাছে মনে হয় আমার পরিস্থিতি ঠিক ততটাই কঠিন হয়ে যাচ্ছে। না পারতেছি লাভলির সাথে অ্যাডজাস্ট হইতে, না পারতেছি আমি মনিকে আমার কাছে নিয়ে আসতে। তো এরকম পরিস্থিতির মধ্যে আমি আপনার গল্পগুলো সবসময় শুনে আমার ভালো লাগে। আমি এখন কি করব, জাস্ট একটা উপায় বুদ্ধির জন্য আপনাকে এই কথাগুলো বলা। এবং আমি এখনও মানে আমার আব্বার মতোই টুকিটাকি ব্যবসা বাণিজ্য করি, দোকানপাট করি, এগুলোই করি। এবং মোটামুটি আমার পরিবারটা নিম্নবিত্ত পরিবার বলা চলে। লাভলি আমার সাথে আছে, লাভলির করে আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। মনির কাছে আমার একটা মেয়ে আছে, কিন্তু মনির যে নতুন করে যার সাথে বিয়ে হয়েছে ওই লোকের কাছে কিন্তু কোনো সন্তানাদি হয় নাই। বাট ওই লোক অনেক টাকা পয়সার মালিক, মনিকে সে অনেক ভালো রাখছে। মনির সাথে আমার শারীরিক সম্পর্ক হচ্ছে, লাভলি এগুলো জানে, জানার পরও লাভলি আমার সংসার করে যাচ্ছে, কিন্তু আমি কখনো লাভলির শরীরে স্পর্শ করি না। ও আমার গায়ে ও নিজেও কখনো হাত দেয় না, আমি ওর গায়ে হাত দিই না। তো এরকম একটা অবস্থার মধ্যে আছি, কিভাবে কোন দিকে যাব বা বুদ্ধি খুঁজে পাই না, কোনো পরামর্শ খুঁজে পাই না। এবং আমার সেরকম কোনো ভালো গার্ডিয়ান নাই যে আমাকে একটা ভালো পরামর্শ দিতে পারবে।